আগুন লাগতেছে তো, করে বুকটা ফাইটা যাইতেছে তো। এই আগুনই তোর শক্তি হইব। তোর ভাইয়ের রক্ত আর চোখের পানি ফেলাইবি না, বদলা নিতে হইব। ওদের দেশে গিয়া ওদের নিকেশ কইরা আসবি, সব সরকার কইরে দিতে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব রেখি শেষ, কাউন্টডাউন শুরু হয়েছে 2 দিন আগে। আমি রেডি, সময়টা নোট করা আছে। ডিটোনেটর টেস্টও করে রাখছি চাচা। তুমি ভাইবো না, নিজের আর মানুষ মনে করতেছি না, একটা দায়িত্ব মনে করে বসে আছি। আল্লাহ তোরে কবুল করুন, জিহাদের আগুনে শহীদ কর। আজকের গল্পের মাধ্যমে আমরা কোনো ধর্মকে আঘাত করতে বা ছোট করতে চাই না। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই উপস্থাপনা যদি কারোর মনে ধর্মীয়ভাবে আঘাত দিয়ে থাকে, তাহলে সেটা নিতান্তই অনিচ্ছাকৃত। শ্রোতাদের অবগতির জন্য জানাই, গল্পটি মনোরঞ্জনের নিরিখে বিচার করলে আমরা টিম গল্পগুজব অত্যন্ত বাধিত হব। গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্ক ও প্রাপ্তবয়স্কদের জন্য। অন্ধকার বড় বিষম বস্তু, রহস্যময়, অজানা, অপরিসীম এক শূন্যতার মতো। অন্ধকার যখন মানুষকে গ্রাস করে, তার মনে আলোর প্রবেশ যখন নিষিদ্ধ হয়ে পড়ে, তখন মানুষের ভেতর ধীরে ধীরে তৈরি হতে থাকে একটা কৃষ্ণ গহ্বর। সেখানে রাগ জমতে থাকে, ক্ষত বুঝতে থাকে, তারপর ধীরে ধীরে জন্ম নেয় প্রতিশোধের চিঙ্গারি। এই গল্প শুধু প্রেমের গল্প নয়, এই গল্প শুধুই সন্ত্রাসেরও নয়। এই কাহিনী ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, মৃত্যু আর প্রতিশোধের। আজ আপনাদের জন্য লেখক সব্যসাচীর কাহিনী অবলম্বনে এক দুর্ধর্ষ স্পাই থ্রিলার তথা ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প, জান্নাত। গল্প রচনা, নাট্যরূপ ও সিনোগ্রাফি সব্যসাচী। নাট্যরূপ সহায়তায় পার্থ মুখার্জি। গল্প পাঠে রওনক। অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, বর্ষা, সৌরভ সাহা, দীপায়ন, অনিশ, পার্থ মুখার্জি, শুভদীপ নাথ ও সুন্দর্শী। শব্দ সংযোজন রিম্পা ঘোষ। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি ও সব্যসাচী। মাস্টারিং, এডিট, আবহ, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সুন্দর্শী এবং সূত্রধরে আমি রাজ চট্টোপাধ্যায়। তাহলে শুরু হচ্ছে ভালোবাসার মাসের আমাদের বিশেষ নিবেদন, এক দুর্ধর্ষ স্পাই থ্রিলার তথা ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প, জান্নাত। শুনতে থাকুন বন্ধুরা। আসেন আসেন আসেন, সবাই কাছে আসেন। মৃতের জন্য দোয়া করি। না ইলাহা ইল্লাল্লাহ, না ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ রহমত করুন, তার উপর রহমত করুন। কান্দোস না মুকিম, মুকিম, শোন, মন শক্ত করস। কাশিম চাচা, কাশিম চাচা, ও ঘরে তো আর ফেরাইতে পারবো না। ও আমার ভাই, ও কিছু করছিল না চাচা। ও তো শুধু
ও তো শুধু বদলারের কথা বলছিল। কি আর করবি বল, যাদের হাতে আইন থাকে তারাই কখনো কখনো সবচেয়ে বড় জালিম হয়। সব যদি সবাই বুঝতো রে, তখন জীবনে কি এত বড় বিপদ হয় রে? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ। কে বলে শেষ হয়েছে? ভাবতে ইয়াকে, তোর ভাইরে কে মারলো? রাষ্ট্র। আর মদত কে দিল? সেই রাষ্ট্রের বন্ধু ইন্ডিয়া। যারা ভাবে আমাদের মতো তরুণেরা কিছুই বুঝে না, যখন খুশি গুলি করে মাইরা ফেলাইব, আর কেউ কিছু বলবা না। চাচা, সত্যি এরা এমনই? তুই কি দেখলি না? তোর ভাই চাইলেও শুধু ন্যায় বদলের কথা বলতো, কিন্তু এরা ভয় পাইছে। বিপ্লব রে ভয় পাইয়া ওরে বিদ্রোহী বানাইছে, আর তারপর গুলি কইরা দিছে। বাসা আমার উফ, একেবারে জাজরা কইরে দিছে। এই এই সাবধানে নামাও আরে। মুখে আয়, এদিকে আয়, প্রথম করতে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেন সকলে। নামায় দেন, আস্তে 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 নামায় দেন। আল্লাহ, এই তরুণটা যদি কোনো ভুল খাতা করে থাকে ক্ষমা করো ওকে, আর কবরটা প্রশস্ত করো, নূরে ভরাট করো। আমিন। 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 চাচা, ওটা জ্বালা করে, বুঝলা? আগুনের মতো জ্বালা করে। ভাইরা আমার মন মানতেছে না চাচা। আগুন লাগতেছে তো, হু হু করে বুকটা ফাইটা যাইতেছে তো। এই আগুনই তোর শক্তি হইব। তোর ভাইয়ের রক্ত আর চোখের পানি ফেলাইবি না, বদলা নিতে হইব। বদলা, এই জুলুমের জবাব তরে দিতেই হইব। আমার লগে কাম হইব না। মনের যা অবস্থা। হবা হবা, তরে দিয়াই হবা। মুখে আইসো একদিন আমাকে বাসায়, কথা হইব। তোর বুকের আগুন রে কাজে লাগাইতে হইব। আমি আমি তোর এই কাশেম চাচা তোরে দিশা দেখাইবে। কিন্তু আমি কিভাবে? আবার কিন্তু এ ছেলের দেখি সবেতে ডর। যা বলতাছি কর মুকিম। তোরে যেমন আমার দরকার, তোর লগেও দরকার আছে। এসো, হ্যাঁ, এই হলো গিয়া অ্যাড্রেস। রাইখো এইটা। মাগরিবের নামাজ ততক্ষণে শেষ হয়ে গেছে, কিন্তু মুকিমের বুকের ঝড় তখনও থামেনি। ভাইকে গড় দেবার পর থেকে মনের মধ্যে যে যুদ্ধ লেগেছে সেটাকে থামাতে হবে, নইলে এ জীবনে তার শান্তি নেই। বদল বা বদলা কিছু একটা তার ভবিতব্য। কিন্তু যাই হোক না কেন, মুকিম মনে মনে বুঝতে পারে কাসেম চাচাই তার একমাত্র গতি। তাই বুক পকেটে রাখা চাচার দেওয়া চিরকুটটা সযত্নে হাত বুলোতে বুলোতে সে বেরিয়ে আসে গোরস্থান থেকে। অনেকটা দূরে কোনো সুফি গান ধরেছে। অস্তগামী সূর্যের শেষ আলোর মতোই গানের বিষণ্ণ সুর আর মুকিমের মনের বিষাদ যেন মিলে মিশে ম্রিয়মান এক গোধূলির পটচিত্র এঁকে দেয়। কবর দিয়া ফিরি শুধু, রাতটা থমকে যায়, মাটির নিচে ঠান্ডা হাওয়া ফিরে আয়, ফিরে আয়।
অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটায় প্রবেশ করা মাত্র গাটা গুলিয়ে উঠল মুকিমের। কেমন যেন একটা আঁশটে লোহা লোহা গন্ধ। এখানেও যে কেউ থাকতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাই কঠিন। এতদিন দিনাজপুরে রয়েছে সে, তাই এলাকায় এমন একটা বাড়ি আছে, তার চেয়েও বড় কথা সেই বাড়ির মধ্যে এমন একটা সুড়ঙ্গ রয়েছে যা এই আন্ডারগ্রাউন্ড হাইটেক অফিসের ঘরের সাথে যুক্ত। সেটা অত্যাশ্চর্য বললেও কম বলা চলে। ওপর থেকে পাকদণ্ডির মতো ঘুরে ঘুরে লোহার সিঁড়ি বেয়ে মুকিম যেখানে এসে পৌঁছেছে সেখানে অজস্র কম্পিউটার দেওয়াল জুড়ে তারের জঞ্জাল মিলিয়ে একটা রহস্যময় আবহ তৈরি করেছে। তারই মধ্যে বেশ কয়েকজন আপাদ মস্তক কালো পোশাকে ঢাকা বন্দুকধারী ঘোরাঘুরি করছে। এই ঠিকানাই তো দিয়েছিল কাসেম চাচা, কিন্তু চাচা কোথায়? এতগুলো লোক যে তাকে দেখেও কিছু বলছে না, তার মানে এরা সকলেই জানে যে সে আসবে। বাবা, এতে তো সাংঘাতিক নেটওয়ার্ক। সে তো জানিয়ে আসে, আজই সে আসবে এটা জানলো কি করে? আইসিস, আয় আয়, এ আমাগো বাসারে মুকিম। ওয়েলকাম ওয়েলকাম। মুকিম তাকিয়ে দেখল অন্ধকার কোণের একটা অদৃশ্য কক্ষ থেকে কাসেম চাচা প্রায় জিন ভূতের মতো উদয় হলো। তারপর বাকিদের উদ্দেশ্যে হাঁক পারল, এই সব কাম কাজ করকে যা। এই আমার সেই ভাতিজা যার কথা বলেছিলাম, আজ থেকে আমাকে লগে কাম করবা। যাও সব। মুকিম আজ কাসেম চাচাকে দেখে বেশ অবাক হলো। পুরো দস্তুর সেনাবাহিনীর পোশাক পরে এভাবে চাচাকে এই প্রথম দেখল সে। চাচা অবশ্যই মুকিমকে যাকে বলে মাথায় করে রাখলো। অনেকদিন পর কথাবার্তা হলো। বেশিরভাগ সময় কাসেম চাচা তাকে বোঝাতে লাগলো যে তার দুর্দশার জন্য কারা দায়ী, কিংবা এই অসহ্য অন্তর্জালা থেকে কিভাবে তার মুক্তি হবে। মুকিমের অবশ্য বোধগম্য হলো না সবটা। দ্বন্দ্ব রয়েছে এখনো তার মধ্যে। সে খালি ভাবছে কাসেম চাচা যা ভাবছে, যা করছে সব কি ঠিক? এটাই কি প্রতিশোধ নেবার পন্থা, নাকি প্রতিশোধ নিলেই সব জ্বালা জুড়বে? যে ভাইকে রাষ্ট্র মারল প্রায় অকারণে, এইভাবে প্রতিশোধ হোক বা যুদ্ধ যাই করুক না কেন, তার ভাই কি ফিরে আসবে? কাসেম চাচা বলতে থাকে, তোরে বুঝাইতেছি এত করে, এই বন্দুক নিয়ে যুদ্ধে নাইবা পড়, নইলে সবাই তোর বুকের ওপর দিয়া চইলা যাইবে। কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আমাকে দেশ যাইবা কেটা দেখবা? এই দেশও তো কম নাই গো চাচা, শুধু উহাদের দেশ লইয়া ভাববো কেন? মুকিম যতই বোঝানোর চেষ্টা করে, কাসেম চাচা তার নিজের অটল বিশ্বাসে অনড় থাকে। ওর ধারণা এবং বিশ্বাস কাফেরদের ধ্বংসে তাদের মুক্তি, জান্নাত লাভ। বদলা নিতে হলে কাফেরদের এই দুনিয়া থেকেই নিকেশ করে দিতে হবে। আজ মুকিমের ভাইয়ের মৃত্যুর বদলা নয়, এরকম হাজারো ভাই যারা তাদের এই কমের, তাদের জন্য অন্তত রুখে দাঁড়াতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্র মানে শুধুই তার নিজের নয়, বরং বন্ধু রাষ্ট্র হিন্দুস্তানের বিরুদ্ধেও তাকে যেতে হবে যেভাবেই হোক। মুকিম দ্বিধাগ্রস্ত হয়ে প্রশ্ন করে, আমার ভাইরে মারলো পুলিশ, পুলিশ হইল গিয়া এই দেশের, তাইলে ইন্ডিয়া কি দোষ করলো? ওই হালার পর পুলিশদের আমি সারুম না কইয়া দিলাম চাচা। আমাগো দেশই তো আমাদের শত্রুর, ও কাফেরদের লইয়া আমি ভাগতে যাব কেন চাচা? কেন তো আমি তো কিছুই বুঝতেছি না। কাসেম চাচা গর্জে ওঠে, তুই কি তা বুঝবি মুকিম? ও কাফেররা কিভাবে তোদের উপর থাবা মারতাছে? গেরস্তির ছেলে হইস, বই নিয়া ব্যস্ত। তগো ভাই কর্মত শহীদ হইল, তোর রক্তে কিচ্ছু নাই রে। আমার সাথে হইলে তো খুদা কসম সব কুটার জান লইতাম এক এক কইরা, গুলি পইরা পইরা। হালার পুরা একেরে এক একজন আস্ত শয়তানের জান শেষ করতে লাগে এই লোকগুলাদের। একেরে কচু কাটা কইরে দিতে হয়।
আমি কি করতাম চাচা? ভাই তো বিপ্লব করছিল, বলেছিল অগ বিপ্লবী এই দেশে নতুন সুরজ আনবে। ভাইরে সেদিন পুলিশ সামনে থেকে মেরেই দিল। ও তো লিডার আছিল, আগে বুক বাড়াই দিল। কাসেম চাচা বলতে থাকে, তোরে বুঝাইতাছি, শোন, এই দুনিয়ায় যদি জন্নত চাইস তো শাহাদাতের রাস্তা বাস, আর যদি কাফেরদের লগে হাত মেলাইস, আল্লাহ কসম জাহান্নামই তোর ঠিকানা। কাফেরদের দেশ ওই ইন্ডিয়া, মদত দেয় এই দেশকে, আর এই দেশ তাদের লগে কুত্তার মতো পাস আছে। হারাম রে মুকিম, হারাম। এরা হারাম আপনাইছে, এরা কেউ নিছের না, কেউ না। কি বলছেন চাচা যান? আমি তো এইসব। ঠিকই কইছি। অগ মন্ত্রীর দল বৈশা বৈশা কূটনীতি দিছে, তগ দেশ সেইটাই করতাছে। এই কি রাষ্ট্রনীতি? কাফেরদের এক্কেরে বিশ্বাস করতে নাই, তাইলেই বিপদ। ইনশাল্লাহ তাই বলছি, আগে কাফেরদের নিকেশ কর, তারপর সব হইব। তরে আমি তৈরি করব, ওদের দেশে গিয়া ওদের নিকেশ কইরা আসবি। আজ থেকে তুই ইন্ডিয়ানদের মতো কথাবার্তা, চলন বলন সব শিখবি। তরে অনেক বড় কাম করতে হইব। তোর জন্য বড় একখান অ্যাসাইনমেন্ট ভাইবা রেখছি আমি, সব বুঝাইয়া দিব। তুই শুধু তোর আগুনটা জ্বালাইয়া রাখস, ও কাফেরদের জন্য আগুনটা রাখস। সব সরকার কইরে দিতে হইব, সব সরকার কইরা দিতে হইব। মুকিম আরো কিছু বলতে চায়, অমনি আশপাশ থেকে সকলেই হঠাৎ দু হাত তুলে গর্জে ওঠে। নিকেশ করো, নিকেশ করো, কাফেরদের জাহান্নাম দেখাও, তবে জান্নাতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গম গম করতে থাকে গোটা আন্ডারগ্রাউন্ড চেম্বার। অনেকগুলো স্বর তীব্র জিঘাংসা মিশিয়ে প্রচন্ড চিৎকার করে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। আজকের দিনটা বরাবরই অঙ্গনার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আজ যে তার প্রিয়তম মানুষটার জন্মদিন। রাহুলের সাথে প্রায় 5 বছর হলো বিয়ের। ওর জন্মদিনটা কখনো পালন করতে পারেনি এমনটা আজ অবধি হয়নি। যতই কাজ থাকুক, অফিসের ব্যস্ততা সামলে অঙ্গনা আজকের দিনটা নিজের মতো করে কাটাবেই। তাই সকাল হতে না হতেই সে বেরিয়ে পড়েছে। নিউ মার্কেটে এসে বেশ কিছু কেনাকাটার পর কেকের এই দোকানে এসে একটা বড় সড়ো কেক দেখতে পায়। পা দুটো যেন আটকে গেল সেখানে। মনে আছে প্রথম বিবাহবার্ষিকীতে ঠিক এমনভাবেই একটা কেক এনে চমকে দিয়েছিল রাহুল, রাত 12টায়। তখনও নতুন বউয়ের রেশটা তার শরীর ও মন দুটোতেই পুরো মাত্রায় বজায় রয়েছে। রাত বেশ খানিকটা হয়েছে। রোজকার মতো সেদিনও নীল গাউন পরে সবে শোবার তোড়জোড় করছে সে। বোধহয় একটা অনুষ্ঠান বাড়ি ছিল। হ্যাঁ, মনে পড়েছে, পাশের বাড়ির রিন্টুর বউ ভাত ছিল। বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় 11:30 হয়ে গেছে। তারপর শুতে শুতে মধ্যরাত্রি পার। ঠিক তখনই পিছন থেকে জাপটে ধরল রাহুল। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার। ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দুটো ঠোঁট আলতো করে ছুঁয়ে ঘনিষ্ঠ হতে হতেই আবেগ ঘন কণ্ঠে রাহুল বলে উঠল, ইস, তুমি না। বলেই সলজ্জ হেসে দুহাতে চোখ দুটো ঢেকে ফেলতে চাইল অঙ্গনা, কিন্তু রাহুল ছাড়লে তো। আরে এত লজ্জা কিসের? আমি কি বললে না তো? রাহুল, তুমি তুমি না একটা জাতা। দরজাটা খোলা আছে তো, ছাড়ো না। বলতে বলতে কোনো মতে ওর হাত থেকে পরিত্রাণ পেয়েই অঙ্গনা ঘুরে তাকিয়ে দেখল সেন্টার টেবিলে মস্ত বড় একটা কেক, আর তার পাশেই রাখা মোমবাতির শিখাটা তীর তীর করে জ্বলছে। সে অল্প ঝিম আলো কেকের উপর এসে পড়েছে, যেখানে ওর আর রাহুলের নামটা জ্বলজ্বল করছে। কি সারপ্রাইজটা কেমন দিলাম? অঙ্গনার চোখ দুটো ঝলঝল করে উঠল। কতদিন আগের কথা,
অথচ স্পষ্ট মনে পড়ছে আজ। দাদা, কেকটার দাম কত? হঠাৎ একটা অচেনা কণ্ঠস্বরে ঘোর কেটে যায় অঙ্গনার। দোকানের সামনে এরকম হাঁ করে এতক্ষণ দাঁড়িয়ে আছে ভেবেই কেমন একটা অপ্রতিভ হয়ে পড়ে সে। কিন্তু এ কি, অঙ্গনা যে কেকটা নেবে ভেবেছিল সেটা যে অন্য একজন দরদাম করছে। এই ডুয়েল ফরেস্ট কেক আর একটাও শো করা নেই। রাহুলের প্রিয় কেক এটা, অন্য কেউ নিয়ে নেবে ওর সামনে দিয়ে, তা কিছুতেই হয় না। সঙ্গে সঙ্গে সেও এগিয়ে এসে দোকানদারকে বলে, ওটা ওটা আমাকে দিয়ে দিন, যা লাগে দিচ্ছি। হঠাৎ একটা মেয়ে দুম করে এগিয়ে এসে এই রকম কথা বলতে দোকানদার আর খদ্দের দুজনেই বেশ অবাক দৃষ্টিতে তাকালো। অঙ্গনা অবশ্য এইসবে পাত্তা দিল না, সরাসরি জিজ্ঞেস করলো, কত দিতে হবে তাহলে আমাকে? দোকানদার আমতা আমতা করে বলল, না মানে ওটা তো এই ভদ্রলোক নেবেন বোধহয়, উনি তো আগেই এটার কথা বলেছেন। কে আবার নেবেন? আমি তো বলেছি ওটা আমাকে দিন। অঙ্গনার ধমকে চুপসে গেল দোকানদার। আবার গায়ে পড়ে ঝগড়া করছেন শেষে? আবারও সেই অচেনা কণ্ঠ। অঙ্গনা পাশে ডাকাতেই ছেলেটিকে দেখল। ওর বয়সী ছেলে, বোধহয় কোথাও চাকরি টাকরি করে, ফর্মাল পোশাক, গলায় কোনো একটা কোম্পানির আই কার্ড চলছে। নামটাও চোখে পড়ল অঙ্গনার, নিলয় হাজরা। যাই হোক, অঙ্গনা সেদিক থেকে চোখ সরিয়ে দোকানদারকে কেকটা প্যাক করতে বলতে বলতেই বলল, মাফ করবেন, আমি আগে দেখেছি, আর এখন তো আমি দামও দিচ্ছি, তাই এটা আমিই নেব। ওহো, কিন্তু তাহলে তো এটা আপনার বুক করে রাখা উচিত ছিল। সরি, এটা আমিই নিচ্ছি। উড ইউ মাইন্ড? অফকোর্স আই উইল। ওটা আমি নেব, কারণ আমি আগে দেখে রেখেছি। কেউই কাউকে ছাড়বার লোক নয়, দুজনেই একেবারে তেড়ে ফুঁড়ে উঠল। মহা মুশকিল, এই যেন গাজওয়ারি। আশ্চর্য, আপনি বা কেন ঝামেলা করছেন বলুন তো? ঝামেলা? সরি ম্যাডাম, এতে তো নাম লেখা নেই, আপনি বরং আরেকটা দেখে নিন। এই কথায় আগুনে ঘি পড়ল। রীতিমতো উগ্র চণ্ডালিনী মূর্তিতে অঙ্গনা প্রায় পথ রোধ করে দাঁড়াল। ইয়ার কি হচ্ছে? আমি মেয়ে বলে আপনি জোর খাটাবেন নাকি? হ্যাঁ, ইডিয়েট। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। যা খুশি নাকি? নিতে দেবো না আপনাকে, আপনি কি করবেন করুন। কেক কিনতে এসেছেন নাকি গাজওয়ারি করতে এসেছেন? আর মেয়ে বলে জোর করছি মানে কি? উল্টো পাল্টা কথা একদম বলবেন না। 100 বার বলবো, আপনিও ইচ্ছে করে আমায় হ্যারাস করছেন। ও রিয়েলি? আপনি নিজে কোনটা কি করছেন? স্টুপিড গার্ল কোথাকার। হোয়াট? আমি স্টুপিড? আর আপনি কি? ঝগড়া ক্রমশ প্রলম্বিত হচ্ছিল। ইতিমধ্যে বেশ একটা ছোটখাটো ভিড় জমে উঠেছে। মশাই, বেচারি কত কষ্ট করে একটা কেক বাঁচলো, আর আপনি বাগিয়ে দিচ্ছেন। অদ্ভুত তো। আহা, কতই না কষ্ট নিয়েছে তো একটা সামান্য কেক, তার আবার কত কথা। হ্যাঁ, দেখতে দেখতে দল দুটো ভাগ হয়ে গেল, একটা অঙ্গনার পক্ষ আর একটা নিলয়ের অথবা কেকের নীতিবোধের পক্ষ। শেষে দোকানদার চেঁচিয়ে উঠল ব্যাপার দেখে, এই এই থামুন তো, থামুন আপনারা, কাউকে আমি বেচবো না। এটা কি পেয়েছেন কি? আপনারা ঝগড়া করবেন আর লোকে মজা দেখবে, আর আমার ব্যবসা কি লাটে উঠবে? যান যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান। যত সব জোটেও আমার কপালে, বেরিয়ে যান এখান থেকে। দোকানদার তারপর বাইরে বেরিয়ে এসে ভিড়ের উদ্দেশ্যে রীতিমতো চেঁচিয়ে বলে উঠল, আর এই যে আপনারাও তো বেশ মজা দেখছেন, হ্যাঁ? যেন সরেশ ব্যাপার একখানা, তাই না? যান যান, নিজের কাজ করুন, যান। আমার দোকানের সামনেটাকে খালি করুন দেখি, যত সব। লোকজন সরে পড়তে নিলয় আর অঙ্গনা দুজনেই একবার একে অপরকে মাথা থেকে পা পর্যন্ত মেপে নিল। তারপর অঙ্গনা হঠাৎ নিলয়ের খুব কাছে এসে একটা প্রচণ্ড অক্ষি বিস্ফোরণ ঘটাল। আর অদ্ভুতভাবে ঠিক তখনই নিলয়ের ভেতর কিছু একটা ঘটে গেল। অঙ্গনার চোখ দুটো এত কাছ থেকে দেখে দৃষ্টি সরাতে পারল না নিলয়। মনে হলো কত গভীর ওই দুটো চোখ, কিন্তু তার মধ্যে যেন অজস্র দুঃখ আর অনুচ্চারিত কথার এক অদৃশ্য আবরণ। সারল্যের সাথে একটু অভিমান
একটু রাগ মেশানো, একটা অদ্ভুত গভীরতা। নিলয় স্তব্ধ হয়ে গেল, একটুও কিছু বলতে পারল না, আর শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উল্টোডাঙ্গার কাছে এই অফিসে যখনই অর্জুন পা রাখে, তার মনে হয় সে যেন একটা অন্য দুনিয়ায় প্রবেশ করছে। অসংখ্য মনিটর, অসংখ্য কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে পরিপূর্ণ একটি অত্যাধুনিক ল্যাবরেটরি। গোটা শহর শুধু নয়, সারা দেশের প্রতিটা ভিডিও ফিড, প্রতিটা সন্দেহজনক নড়াচড়া মুহুর্মুহু মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে। অসংখ্য কর্মী ডেটাগুলো মিনিটে মিনিটে বিশ্লেষণ করছে। কোথাও সামান্য ভুল পেলেও তার রিপোর্ট, ব্লুপ্রিন্ট, সম্ভাব্য ফলাফল সব তৎক্ষণাৎ তৈরি। এই ছেলেগুলোর মাথার উপরে বসে কাজ করা চারটিখানি কথা নয়, কারণ স্রেফ কোনো অফিস নয়, এটি দেশের অভ্যন্তরীণ সুরক্ষার কেন্দ্রবিন্দু। এখানে কাউকে তদবিরে আনা যায় না। এখানে জায়গা পায় কেবল ফিল্ডের অভিজ্ঞতা, তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা, অটল সাহস আর নিখুঁত ট্র্যাক রেকর্ডের অধিকারীরা। আর ঠিক এই জন্য অর্জুনকে এখানে ডাকা হয়েছে। অর্জুন গত 10 বছর ইন্ডিয়ান আর্মির হয়ে জীবন বাজি রেখে কাজ করে চলেছে। অরুণাচলের ঘন জঙ্গল, উত্তরের কার্গিল দ্রাস সেক্টর, রাজস্থানের মরুভূমি, দক্ষিণের চন্দনদস্যুদের দমন, দেশের হয়ে ঝুঁকি নিতে তার মতো লোকের জুড়ি মেলা ভার। তাই তার হাতে যখন এই গুরু দায়িত্ব উঠল, এই অফিসের ইনচার্জ হিসেবে প্রত্যেকের মনে হয়েছিল যোগ্য লোকের হাতেই দায়িত্ব গেছে। আজ অর্জুনের হয়ে অন্তত 20 জন এজেন্ট দেশ বিদেশে ছড়িয়ে আছে, যারা তার হয়ে এই অকুতোভয় লড়াইটা লড়ছে প্রতিনিয়ত। তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হল মৌলি। অর্জুন তাকে তৈরি করেছে হাজারো পরীক্ষা, প্রশিক্ষণ দিয়ে। তাই যখন দিনাজপুর সীমান্তে একটা মাদ্রাসায় একটা গোপন নাশকতার পরিকল্পনা ধরা পড়ে, অর্জুন জানে মৌলি কাজটা সামলাবে। এখন তাই একটাই অপেক্ষা, কখন মৌলি কোনো আপডেট দেয়। সন্দেহ অনেকদিন ধরেই হচ্ছিল। কয়েকদিন আগে একটা স্যাটেলাইট ব্রিজ পদ্ধতি ব্যবহার করে একটা কথোপকথন ট্র্যাক করে অর্জুনের টিম। তাদের নিজস্ব হটলাইনে আড়ি পাততেই সবটা শুনতে পায় অর্জুনরা। কেউ একজন জনৈক মুকিমকে বলছে, দেখ ভাই মুকিম, অনেক সাবধান হইয়া চলন লাগে তোর এখন। কাসেম চাচা বলছে তুই হইলি সবার আশা ভরসা। আল্লাহ নাকি তোরেই পাঠাইছে আমাদের লগে এই কামটার জন্য। সবই কাশেম চাচার দয়া। আল্লাহ তাআলা সহায় হোক আমার। এই কাজটা আমি নিজের জন্য করছি না, মরা ভাইয়ের জন্য করছি। ওর মরার বদলা আমি নেবই। মুকিমের কথায় বিশেষ বাংলাদেশি আঞ্চলিক টান নেই। মনে হয় বাইরে ঘোরাফেরাই হোক বা পড়াশোনা বা কোনো কারণেই হোক, তার কথাবার্তা একেবারে পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো শোনাচ্ছে। স্পট হইস না যেন, ইন্ডিয়ান গুলো হেব্বি হারামি। কখন কোথা হইতে যে কোথা লেলিয়ে দেবে কেউ জানে না। তোরে লুকাইতে চলতে হইব। আমার ডকুমেন্ট আর পরিচয় রেডি তো? কলকাতায় ঢুকার আগেই সব পাইব তুই, ফটো, আইডি, পাসপোর্ট। চিন্তা করিস না। আর থাকার ব্যবস্থা? আরে হ রে হ, সব হয়ে গেছে। কাসেম চাচার কামলে বাবা একদম পাক্কা। তো রহন, থাকুন, কাম কাজ সব রেডি। তুই গিয়া চাকরি জয়েন করিস, সেসব কাজ গুলানো রেডি আছে। ওই নিয়ে ভাবস না। সাউথ ক্যালকাটা আসে, ওখানেই তো রহনের ব্যবস্থা। বেশ বেশ। তা ভাই, কাফেরদের লগে মিশবিছে। ওদের ভাষা, তাদের মতো কথায় কথায় ঠাকুর দেবতার নাম এসব বলতে পারবি তো? মা কারের দেবী, সব পারবো। এই তো কথাবার্তা সব শিখছিস ধীরে ধীরে। ভাইরে ভাই, যদি এইভাবেই চালাইতে পারোস তাহলে তুই একদিন ঠিক জন্নতের দরজা খুইলা ফেলবি। মুকিম খানিক চুপ করে থাকে, তারপর বলে, আমি তো সেই আশায় আছি ভাই। আমার জন্নত তখন হবে যেদিন কলকাতার বুকে আগুন লাগিয়ে এই কাফেরদের চিৎকার শুনবো, তারপর শান্তি পাবো। আমি ঠিক জায়গায় কাজ করে দেব, ভাবিস না তোরা।
কাসেম চাচাকে বলে দিস। খোদা হাফেজ। খোদা হাফিজ। লাইন কেটে যায়। অর্জুনের মাথাটা দপদপ করতে থাকে। কিছুতেই সে এই নাশকতা হতে দেবে না। যেভাবেই হোক রুকবেই সে। এই ভাবনা থেকেই মৌলিকে আরো বেশি করে তৈরি করা হয়, আর সেই সাথে আরও ইনফরমেশন পেয়ে মেয়েটাকে দেওয়া হয়, যাতে সে তার প্রথম মিশনে যেন তেন প্রকারেণ সফল হতে পারে। বলতে বলতেই অর্জুনের মোবাইলটা ভাইব্রেট করে ওঠে। একটা ছোট্ট মেসেজ ঢোকে। মৌলি একটা সিক্রেট নাম্বার থেকে মেসেজ করেছে। টার্গেট লোকেটেড, সেন্ডিং ইউ দ্য এক্সাক্ট লোকেশন শর্টলি। অনেকক্ষণ ধরে বাজছিল সাউন্ড বক্সটা। নিলয় উঠে গিয়ে বন্ধ করে দিল। ভালো লাগছিল না একদমই। তার মনটা প্রচণ্ড অশান্ত হয়ে আছে। আসলে সকালের ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছিল না। মেয়েটার নাম ধাম কিছুই জানা নেই, তাও ওর কথা বারবার মনে পড়ছে নিলয়ের। এত ঝগড়া করলো সে, এমনকি মুখ খারাপ পর্যন্ত করে ফেলল। তবুও নিলয়ের কেন বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে? দোষ যদি হয় তা দুজনেরই, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবুও নিলয়ের মনে হচ্ছে কি হতো যদি সে পরাজয় স্বীকার করে নিত। এত মামুলি একটা ব্যাপার, তাও যেন পুরোটা ঝেড়ে ফেলতে অপারগ সে। বিছানা থেকে উঠে পড়ল সে। ব্যালকনিতে এসে দাঁড়াতেই রাতের কলকাতা এক লহময় দিগন্ত জুড়ে তার চোখে ধরা দিল। ওর ফ্ল্যাটটা অনেকটা উপরে। এত উঁচু থেকে রাতের কলকাতা বড় মোহময়ী লাগে। দূরে সর্পিল রাস্তা ধরে গাড়ির মিটমিটে আলোগুলো সুন্দরী শহরের রহস্যময়তাকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অফিস সূত্রেই এই ফ্ল্যাটটা পাওয়া। 24 তলা অ্যাপার্টমেন্টটা কলকাতার অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত। আগে জায়গাটাকে বলতো সাদার্ন এভিনিউ, এখন নতুন নামকরণ হয়েছে ডক্টর মেঘনাদ সাহা সরণি। ফার্নিশড ফ্ল্যাট। অফিসের কল্যাণে কোনো ঝামেলাই পোয়াতে হয়নি তাকে ফ্ল্যাটের অন্দরমহলে কাজকর্ম করার জন্য। এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা যে নিলয়ের চোখ ধাঁধিয়ে গিয়েছিল প্রথমে। ছোট থেকে খুব সাধারণভাবে বড় হয়ে সে এখানে একটা কাজে এসেছে। এত কিছু পাওয়া তার স্বপ্নের বাইরে। কাজের বাইরেও সে নতুন করে দুনিয়াটাকে চিনছে বলা যায়। চমক ভাঙে নিলয়ের। ফোনটা পাচ্ছে, জরুরি ফোন, ধরতেই হলো। ওপারের কথা শোনা যায় না। নিলয়ের টুকরো কথাগুলো একটু যেন সংশয়পূর্ণ মনে হলো। কোনো মতে সে অপর প্রান্তে লোককে আশ্বাস দিতে পারছে বা হয়তো পারছে না। আমি সবটাই দেখেছি। আগে পুরোটা না দেখলে কাজে নামা যাবে না। না না, সময় লাগছে। মানে কারণ আসলে ব্যাপারটা আমি জানি, আমার সব মনে আছে। এত পলকা স্মৃতি আমার নয়। আপনি চিন্তা করবেন না, আমি সবটা দেখে নেব। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফোনটা রাখতেই নিলয় বেশ বুঝতে পারছিল সে এখনো অবধি কাজে যে ঢিলেমি দেখিয়েছে তাতে উপরমহল সন্তুষ্ট নয়। না, অনেক হয়েছে। একটা মামুলি ঘটনার রেশ তাকে কাটিয়ে উঠতেই হবে, যেন তেন প্রকারেণ। আর যাই হোক, এই সামান্য কারণে যেন কাজে প্রভাব না পড়ে, নইলে কপালে অনেক দুঃখ আছে, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে সে। বিকেল থেকেই রান্নাবান্না নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিল অঙ্গনা। রাহুলের প্রিয় পদগুলো এক এক করে রেঁধেছে সে। কিন্তু আজ মেজাজটা বড্ড খিঁচড়ে আছে সকালে কেকের দোকানে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে। কি যেন নাম ছিল ছেলেটার, নিলয়। এখন কেন জানি না তার মনে হচ্ছে সে একটু হলেও বাড়াবাড়ি করেছে নিলয়ের সাথে। আবার পরক্ষণেই মনে হলো যে কি এমন ঘটনা, একটা কেকই তো, নিলয়েরই বা এত জেদের কি ছিল। কথাটা মনে পড়তেই রাহুলের কথা মনে পড়ে গেল। জেদ, একই রকম একগুঁয়ে জেদি স্বভাবের জন্য কম ঝামেলা হতো না ওর সাথে।
সেই কবেকার আলাপ। মনে পড়ে যাচ্ছে কলেজ জীবনের দিনগুলোর কথা। থার্ড ইয়ারে কলেজ ফাংশন চলছে। ততদিন গোটা কলেজ রাহুলের ফ্যান। যেমন ভালো গিটারটা বাজায় তেমন ভালো গানের গলা। মাত্র 2টো গান গাইবে বলে স্টেজে উঠে প্রায় 10টা গান গেয়ে ফেলল। কলেজের প্রত্যেকে, বিশেষ করে মেয়েগুলো, একেবারে রাহুলদা রাহুলদা করে পাগল হয়ে গেল যেন। রাহুল অবশ্য স্টেজ থেকে নেমে শটান অঙ্গনার কাছে চলে এলো। অঙ্গনা মেয়ে কি অভিমান দেখিয়ে বলে ওঠে, মেয়েগুলো আর একটু হলেই তো তোমাকে জড়িয়েই ধরছিল প্রায় রাহুল। তো হবে না, কে গাইছে দেখতে হবে তো। এরকম গাইয়ে আর পাবি না রে, তোদের বাংলা ব্যান্ডকে 10 গোল দেবে। হ্যাঁ, যত সব ঢপ খালি, এই করেই কাটিয়ে দেবে তুমি। আরে দূর পাগলি, বাকিদের দেখ, তুই খালি পাত্তা দিস না। একে বলে ফ্যান বেস। কতগুলো হাততালি পড়লো দেখলি? সেই তো, যাও না ওদের কাছেই যাও, এখানে কেন? এই কেনর উত্তর একদিন দেবক্ষণ। ধ্যাত, তুমি না। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে অঙ্গনার চোখগুলো জলে ভরে উঠল। টলটল চোখে ঘরের এক কোণে রাখা স্প্যানিশ গিটারের দিকে তাকিয়ে মনে মনে বলল, কতদিন গিটারটা বাজাওনি রাহুল? কতগুলো বছর হয়ে গেল। বলতে বলতে অঙ্গনা সময় দেখল। এ বাবা, অনেকটা সন্ধে হয়ে গেছে। না, আর দেরি করা ঠিক হবে না, তৈরি হয়ে নিতে হবে যে। এই বলে সুন্দর করে সাজগোজ করে নিল চটপট। তারপর পায়েসের বাটিটা নিয়ে ছাদে আসে অঙ্গনা। একটা মোমবাতি জ্বালিয়ে দেয়। চারদিক বেশ চুপচাপ, থমথমে পরিবেশ। বুদ্ধ পূর্ণিমার রূপলি জ্যোৎস্না মেখে অঙ্গনাকে কি অপরূপ লাগছে আজ। কিন্তু আজ যে কেউ তাকে তারিফ করার নেই। অন্য সময় হলে রাহুল তাকে চমকে দিয়ে ঠিক পেছন থেকে জাপটে ধরত। অঙ্গনাও হয়তো জিভ কেটে বলে উঠত, দিলে তো সব সাজ নষ্ট করে। রাহুল মৃদু হেসে বলে উঠত, আমার জন্যই তো সাজো, না হয় একটু নষ্ট হলো বই কি। যা, তুমি না। না, সেই সব আজ আর হবার জো নেই। রাতের আকাশে ঝলসে উঠেছে পূর্ণ চন্দ্র। অঙ্গনা তার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছে রাহুলের মুখখানা। সে মুখে হাসির বাঁধ ভেঙেছে যেন। জ্যোৎস্না উছলে পড়ছে। অঙ্গনা আকাশের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, শুভ জন্মদিন রাহুল। কেউ প্রত্যুত্তর দেয় না, কেউ কোনো সাড়াও দেয় না। কেবল অঙ্গনার মতোই আরো একজন অনেকটা দূরে একা বসে থাকে নীরবে। সেও হয়তো তার মতোই নিঃসঙ্গ। রাহুলের মৃত্যু তাকেও যে নাড়া দিয়েছিল গভীরভাবে। একা বাড়িতে বসে ক্যাপ্টেন অর্জুন চ্যাটার্জি একটা দীর্ঘশ্বাস ফেলে। অঙ্গনাকে আজকে একবার ফোন করতে গিয়েছিল, রিং হয়ে গেল, ফোনটা ধরল না। অর্জুন জানে আজ অঙ্গনা কথা বলবে না। রাহুলের এইভাবে ফাঁকি দিয়ে চলে যাওয়াটা একেবারেই মানতে পারেনি মেয়েটা। অবশ্য মানতে কি অর্জুন নিজেও পেরেছিল? বছরখানেক আগে সেই ভয়ঙ্কর রাতটা দুঃস্বপ্নেও ভুলতে পারবে না অর্জুন। ঢাকার একটা আন্ডারকভার অপারেশন। রাহুল আর অর্জুন দুজনেই একই মিশনের অঙ্গ হলেও সেবার দুজন দুদিক থেকে লিড করছে। টার্গেট ওই শহরের কোনো এক জায়গায় লুকিয়ে আছে জেনে দুদিক থেকে এগোনো সিদ্ধান্ত নেয় গোটা টিম। লোকেশন ডিটেলস আগে থেকেই কিছুটা আঁচ করতে পেরেছিল অর্জুন। সেটাই রাহুলকে শেয়ার করে দুজনেই এগিয়ে যেতে থাকে। কথোপকথন চলতে থাকে কলারে লাগানো মাইক্রোফোন চিপ আর হেলমেটের মধ্যে দিয়ে কানে ইয়ারপড। রাহুল নিজে পজিশন দেয় অর্জুনের টিমের কাছে। আমার সামনে ক্লিয়ার আছে, ফ্রন্ট ডোর এন্ট্রি, ওভার। মাইক্রোফোন চিপে মেসেজটা পাঠিয়ে দিয়ে ওর টিম নিয়ে অতি সাবধানে এগিয়ে যায় রাহুল। প্রত্যেকের হাতে কোচ সাবমেশিন গান। ভারী বুটের আওয়াজ যাতে না হয়
তাই পা টিপে টিপে খানিক এগোয় তারা। একটা দেওয়ালের আড়াল থেকে তারা প্রায় সকলেই দেখতে পায় সামনের দরজায় দুজন বন্দুকধারী ঘোষ মেজাজে গল্প করছে। আর একটু এগোলেই ওরা দেখে ফেলতো, অথচ গুলি খরচ করে লাভ নেই। মৃত্যু বলে কয়ে আসে না, যতটা সম্ভব নিজেদের ক্যাজুয়ালিটি কম রাখাই উদ্দেশ্য। রাহুল নিচু স্বরে বলতে বলতে এগোয়। এন্ট্রি দেখতে পাচ্ছি, মিনিমাম অবস্ট্যাকল। তোমাদের পজিশন বলো টিম বিটা। ওভার। রাহুলের প্রশ্নের উত্তরে একটু ফ্যাস ফ্যাসে শব্দ হয় প্রথমে, তারপর ভাষা ভাষা শব্দ আসে ওপার থেকে। নো ভিজুয়াল, আই রিপিট, নো ভিজুয়াল। এদিকটা জঙ্গলে ঘেরা, দরজা দেখতে পাচ্ছি না, শুধুই দেওয়াল। অর্জুনের উত্তরে রাহুল বুঝলো ঢোকার রাস্তা তার মানে অন্যদিকে। তাহলে লোকেশন আর প্ল্যানিংয়ে একটু ভুল ইনফরমেশন এসেছে। দুদিকেই দরজা থাকার কথা, সেই মতো দুটো টিম ভাগ হয়ে এসেছে। এখন দেখছে পেছনের দরজা বলে কিছুই নেই, তবে এখন পিছু হটবার জায়গা নেই। অর্জুন পেছনের দিকটাই কভার করে থাকে। বলা যায় না, কোথাও না কোথাও কোনো গুপ্ত কক্ষ থাকতেই পারে। রাহুল সন্তর্পণে এক পা দু পা এগোয়। বন্দুকধারীরা এখন আবার অন্যদিকে যেতে তারাও এগিয়ে যায় খানিকটা। ইয়োর পজিশন টিম আলফা। Objections there. Trying to go in. Wait for my instructions. Need you as backup. Over. আমিও এগোচ্ছি, সাবধানে এগিয়ে যাও তোমরা। ওপাশে শুধুই ঘড়ঘড় শব্দ, কথাবার্তা এগোয় না। এদিকে বোধহয় জ্যামার রয়েছে, বড্ড অস্পষ্ট শোনাচ্ছিল কথাবার্তা। আর একটু এগোতেই কানেকশন কেটে যায়। রাহুল আর দেরি করে না, সে সামনের দিকে এগিয়ে যায়। একদম দরজার কাছেই দুজন বন্দুকধারী নজরে আসতেই সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে পড়ল একদম। সোজা তাদের উদ্দেশ্যে গুলির বন্যা বইয়ে দিল এবং কোনো প্রত্যাঘাতের আগেই দুজন গার্ড মাটিতে লুটিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই ভেতর থেকে প্রত্যাঘাতে এক ঝাঁক গুলি ছুটে চলল এলোপাথারি। অর্জুন অনেকটা দূরে গুলির শব্দ পেয়ে যেই না এগোতে যাবে, তার কাছে একটা মেসেজ। Wrong location. Only some extremists are here. Ali Hafiz Kashim is distant. I repeat, it's a wrong location. ইনফরমেশনটা তার মানে পুরোটাই ভুল পেয়েছিল ওরা দুজনেই। দিনাজপুর মাদ্রাসায় বসে আলী হাফেজ কাসম খবর আঁচ করতে পেরে এই জায়গায় আসেইনি, বরং এই রকম ইচ্ছে করেই সদর দরজায় হালকা পাহারা রেখেছিল, যাতে সত্যি সত্যি ইন্ডিয়ান আর্মি আসে ও বাড়িতে প্রবেশ করে। তারপর চারদিক থেকে ঘিরে ধরে একসাথে সকলকে হত্যা করতে পারে। এটাই ছিল প্ল্যান। মেসেজটা শোনা মাত্র যেই না অর্জুন রাহুলকে বলতে যাবে, অমনি তার কানে ঘর ঘর করে খুব ক্ষীণ একটা কথাবার্তা শোনা গেল। All clear. Breaking in. Over. অর্জুন প্রমাদ করল, আজ করতে পারলো কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। সে প্রাণপণে বলার চেষ্টা করল, টিম আলফা, এটা ট্র্যাপ হতে পারে। আই রিপিট, ইট মে বি এ ট্র্যাপ। কাসেম ইজ নট হিয়ার। ইটস এ রং লোকেশন। ওভার। কিন্তু পোক্ত জ্যামারের কল্যাণে রাহুলের কানে এলো না কিছুই। সদর দরজাটা বন্দুকের নল দিয়ে সজোরে ধাক্কা মেরে খুলে ফেলতেই একটা কিট করে শব্দ শোনা গেল। পরক্ষণেই রাহুল বুঝলো একটা মারাত্মক ভুল করে ফেলেছে। মুহূর্তের জন্য একবার অঙ্গনার মুখটা মেলে পড়ল। তারপরে একটা কান ফাটানো শব্দ। কাসেমের লোক সেদিন দরজার দুটো পাল্লার সাথে বেঁধে একটা আলগা দড়ি দিয়ে দুটো হ্যান্ড গ্রেনেড এমনভাবে রেখেছিল যে বাইরে থেকে দরজা খুলতে গেলেই দড়িতে চাপ পড়ে আর গ্রেনেডের সেফটি লক খুলে যায়। এবং হয়েছিল তাই। রাহুল আর তার জোনাপাঁচেক সঙ্গীর দেহগুলো মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমনই অবস্থা হয়েছিল যে তেরঙ্গায় ঢাকা ক্যাপ্টেন রাহুল মিত্রের কফিনবন্দি দেহটা যখন এসে নেমেছিল ওদের বাড়ির সামনে, তখন কফিন খুলে দেখার অনুমতিও ছিল না। গোটা পাড়া প্রায় ভেঙে পড়েছিল ছেলেটাকে শেষবারের মতো দেখতে, শ্রদ্ধা জানাতে। অশ্রুসজল চোখগুলো রাহুলের জন্য গর্বে চকচক করছিল। হাউ হাউ করে কাঁদছিল অনেকে।
কাঁদেনি শুধু অঙ্গনা, শুধু কঠোরভাবে তাকিয়েছিল শুষ্ক নয়নে। একবারের জন্যেও সে চোখের জল ফেলেনি। ওকে দেখেই বোধহয় অর্জুনের বুকের যন্ত্রণাটা আরো কুড়ে কুড়ে খাচ্ছিল। অর্জুন যখন অঙ্গনার মাথায় হাত রাখল, আর সামলাতে পারেনি সে। হু হু করে কাঁদতে কাঁদতে অর্জুনের পায়ের গোড়ায় লুটিয়ে পড়ে। অর্জুন শুধু বলেছিল, অনেক অনেক কাজ বাকি রয়ে গেল রে। পারবি তো শেষ করতে? অঙ্গনা উত্তর দিতে পারেনি। শুধু তার চোখের জলে একটা ছাই চাপা আগুনের প্রতিবিম্ব দেখেছিল অর্জুন। এটাই বোধহয় যথেষ্ট ছিল। আর কিচ্ছুটি বলেনি অর্জুন। সেদিন অঙ্গনার নীরবতা অর্জুনের কাছে অনেকগুলো প্রশ্নের উত্তর ছিল। আজ চাঁদের আলোয় সেই উত্তরগুলো ভাস্বর হয়ে উঠেছে। অর্জুন আর অঙ্গনা দুজনেই চেয়ে থাকে আকাশের দিকে। অপরিসীম নিঃসঙ্গতার মধ্যে তাদের নীরব বেদনা সাক্ষী হয়ে জ্বলজ্বল করে পূর্ণচন্দ্র। কলকাতার গরমটা এবার বেশ চেপে বসেছে। মকিম এই শহরে এর আগে এসেছে মাত্র একবার, সেটাও ভাইয়ের সাথে। এই শহরে একটা অদ্ভুত চেনা গন্ধ আছে, মরচে পড়ে থিতু হয়ে থাকা একটা পুরনো দিনের গন্ধ। মনে হয় 1000 বছর এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকলেও শহরটা যেন ইচ্ছে করেই থমকে আছে এক জায়গায়। কিন্তু এই শহর আর কয়েকদিন পর আর এমন থাকবে না, অনেক কিছুই বদলে যাবে। মুকিম হয়তো সেই দৃশ্য দেখার জন্য বেঁচে থাকবে না, কিন্তু জান্নাত নসিব হলে কায়ামতের দিনগুলো সে অন্তর দিয়েও প্রত্যক্ষ করতে পারবে। এই ভাবতে ভাবতেই কখন যে সে মেটিয়া বুরুজের কাছে চলে এসেছে টেরই পায়নি। কয়েকটা চোরাপথ, পুরনো জাহাজ ভাঙার ইয়ার্ড পেরোতেই সে বুঝল কেউ তার পিছু নিয়েছে। কাসেম চাচার দয়ায় তার ষষ্ঠ ইন্দ্রিয় আজকাল খুব সচেতন। যখনই সে বুঝলো কারুর পদশব্দ তার পিছনে ঘনিয়ে আসছে, আর কিছু না ভেবে সোজা একটা রেস্টুরেন্টে ঢুকে গেল। ওয়েটারকে কিছু একটা অর্ডার দিয়ে একেবারে কোনার সিটে বসলো সে। এখান থেকে পুরো ঘরটা দেখা যায়। সন্দেহজনক কাউকে দেখলেই খবর দিতে পারবে ব্যাকআপ টিমকে। ঠিক তখনই তার পাশ থেকে একটা অচেনা কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, চিন্তা নাই, ও আমাগুলো তবে একটু ফলো করে দেখতেছিল ব্যাগর ভাই কিছু করস কিনা। কে? ঘুইর না, এখানে তুই আমি সব আলাদা। শুধু যেটুকু জিগাও সেটুকু কস। হ, সব ঠিক আছে। কি জানতে চান বলুন। বাহ, ইন্ডিয়ান গো ভাষা তো বেশ ভালোই খোলতাই হয়েছে। যাকে শোনো, আমাকে গ্রুপে এক তোর নাসিবেই জান্নাত মঞ্জুর হইব দেখতেছি, কিন্তু কাম করণের লগে ফালতু ঘুইরা বেড়াইতাছিস কেন? আল্লাহ কসম, কিচ্ছু ফালতু করি নাই। ইনফরমেশন তো লাগবই। কাশেম চাচারে বলেন যেই দিন দাওয়াত হবার কথা সেই দিনে হইব, শুধু সবকিছু রুটিন করতে একটু সময় লাগতেছে। এই যা। তোরেও তো ভাবতে কইছেটা কেনা। কাল থেকে 3 বার সিগন্যাল পাঠাইছি, তুই রেসপন্স পর্যন্ত করস নাই। তোর পিছে কিন্তু লোক লাগানো হয়েছে, সাবধানে চলস। মনে রাখোস, একবার ধরা খাইলে কিন্তু কবরও নসিব হইব না। আর একটু সময় পাইলে তো কালই সব ইনফো মেল করে দিতাম, কিন্তু মেয়েটা। মাইয়া এলো কই থেকে? কিরা কথা কয় রে মুকিম? আরে না রে বাবা, না কিছু না, একটুও না। আমি এই, তুই কি ফুর্তি মারাইতে আইসিস নাকি রে? মাইয়া লোকে পীড়িত করস যে বড়। আরে কি আশ্চর্য, বলতেছি তো এসব কিছু না। ইনশাআল্লাহ
মায়া মানুষের থেকে দূরে থাকুন কি ওগো পর্দার ভিতরেই মানায়। এই কাফেররা ওগো বাজারে সাইডা দিয়া কায়ামার ডাইকা লইছে। ওগুলোকে পীড়িত করন কেন? ওগুলোকে পীড়িত করন একদম না। এইসবের লেখা কিন্তু তোরে কাসিম চাচা পাঠায় নাই। আগে কাম হইব, মিশন সাকসেস হইব, তখন জান্নাতের দরজায় এমনি খুললা যাইব। তখন মজা কেমনে করে করিস? আমি জানি আমারে কি করতে হবে, কেউ আমারে আটকাতে পারবে না। দেখুন কোন পাশ থেকে একটা ক্রূর হাসি ভেসে আসে। নিঃশব্দে একটা পার্সেলের হাত বদল হয়। মুকিমরা জানতেই পারে না ঠিক তখনই সেই ছবিটা একটা গোপন ক্যামেরায় নথিবদ্ধ হয়ে যায়। ওরা যতই ফিসফিসিয়ে কথা বলুক, রেস্টুরেন্টের একজন ওয়েটার সেই মুহূর্তে ওদের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছিল। অন্তত 1 ডজন ছবি সে তুলে ফেলেছে আড়াল থেকে। সেই ছবি পৌঁছে যায় অর্জুনের কাছে। অর্জুন প্রথমেই নির্দেশ দিল মুকিমকে ফলো করার জন্য। তারপর সমস্ত তথ্য মৌলিকে পাঠিয়ে দেয় সে। মৌলির দেওয়া তথ্য ভেরিফাই করা হয়েছে, মানে মৌলি ঠিক রাস্তাতেই এগোচ্ছে। এখন পুরো দায়িত্ব মৌলির ওপর। সে কিভাবে মুকিমকে কবজা করবে সেটা তার ব্যাপার। অর্জুন জানে এই কাজ মৌলি পারবে ঠিকই। এতদিন ধরে তার জন্যই মৌলিকে তৈরি করেছে সে। যুদ্ধ লেগে গেছে, দুই পক্ষই যুযুধান। কে আগে বাজিমাত করবে এখন সেটাই দেখা। শুক্রবারের এই সময়টায় ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে বেশ ভিড় হয়। একে অফিস পাড়া, তার উপর জম্মাবার। নিলয় এদিকে এই নিয়ে বারদুয়ে গেল। একটা বড় মল রয়েছে এই চত্বরে, সিগনেট মল। সেখানেই সাপ্তাহিক কিছু টুকটাক কেনাকাটা করে নেয় নিলয়। সেই সাথে গোটা মলটারও একটা চক্কর কাটে। এত বড় মল সে আগে কখনো দেখেনি। বেশ ভালো লাগে সুসজ্জিত এই শপিং মলে সাজানো একটা পরিবেশ দেখে। কত লোকজন, কত ভিড়, এইসব দেখতে দেখতে সে একটা জামা কাপড়ের স্টলে ঢুকে পড়ে। বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে পছন্দ মতো একটা টি শার্ট নিয়ে বিল্ডিং কাউন্টারে দাঁড়াতেই মনে হলো সামনে একটা হইচই হচ্ছে। বেশ তর্ক বিতর্ক চলছে কাউন্টারে। ব্যাপারখানা কি? দিদিমণি, 3 বার ভুল পিন দিলে কার্ড ব্লক হবেই তো। আপনাদের মেশিনেই প্রবলেম, আমার কার্ড কখনো সমস্যায় পড়েনি, আজকেই হলো। একটু এগোতেই নিলয় বুঝতে পারল কারো, সম্ভবত সামনের মহিলাটির, এটিএম কার্ড সংক্রান্ত সমস্যা হচ্ছে। তাই নিয়ে জোর তর্ক বিতর্ক চলছে। সেও এবার এগিয়ে এলো। তারপর বেশ দৃঢ়তার সাথে বলল, আরে ওনার সমস্যা ওনাকে পরে মেটাতে বলুন না, এদিকে তো সবার দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলেই নিলয়ের হঠাৎ যেন হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। যে কাস্টমার এতক্ষণ চিৎকার করছিল সে নিলয়ের দিকে তাকাতেই একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই কদিন আগেই সেই কেক কাণ্ড ঘটেছে। সেদিন নিলয়ের সাথে তুমুল অশান্তির পর কেক হাতছাড়া হয়েছিল, কিন্তু আজ নিলয় কোনো মতেই ছাড়বে না। অঙ্গনাও তখন রীতিমতো অধৈর্য হয়ে উঠেছে একই কথা বলতে বলতে। অঙ্গনা থমকে যায়। ছেলেটিকে সেও চিনতে পেরেছে। পরক্ষণেই টের পেল আগের দিন কেক নিয়ে যতই হম্বিতম্বি করুক, আজ অঙ্গনা ব্যাগ ফুটে। নিলয়ের প্রত্যুত্তর এলো সঙ্গে সঙ্গে, ও তাই নাকি? আপনি ঝগড়া করতে হলে পরে করুন, আমাদের ছাড়ুন আগে। এতক্ষণে বাকি লোকগুলোও যেন বুকে বল পেল। অঙ্গনা বেশ বুঝতে পারল যে আজ আর কথায় সে পেরে উঠবে না। অগত্যা তাকে লাইন ছেড়ে দিতে হলো। রাগে গজগজ করতে করতে সে বেরিয়ে যেতেই নিলয় মনে মনে মুচকি হেসে বলল, আজ না হলে আর কবে? সেদিন যা দেখিয়েছিলে এইবার একটু টের পেলে। পেমেন্ট সেরে কাউন্টার থেকে বেরিয়ে আসতেই নিলয় দেখতে পেল খানিকটা তফাতে অঙ্গনা দাঁড়িয়ে আছে। হাত ভর্তি ব্যাগ,
কিন্তু পেমেন্ট হয়নি বলে কিছুই নিতে পারেনি। চোখ মুখে বিরক্তি আর এক রাশ হতাশা। নিলয় কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে ভাবল, যাবে নাকি যাবে না, আবার যদি ঝগড়া করে। শেষমেশ অবশ্য সাহস করে এগিয়েই গেল সে। শুনছেন? নিলয়ের ডাকে অঙ্গনা একটু চমকে উঠে সচকিত হয়। তারপর নিলয় আবারও জিজ্ঞেস করে, মানে বলছিলাম যে আপনার প্রয়োজন হলে আমি একটু হেল্প করে দিতে পারি। ক্যাশ ছিল, খুব দরকার হলে। অঙ্গনা খানিক বিস্মিত হয়ে বলে ওঠে, কেন? আপনি কেন পেমেন্ট করবেন? কারণ আপনি বিপদে পড়েছেন তাই। আর আমি একজন মানুষ হয়ে সাহায্য করতে পারলে ভালোই লাগবে। নম্বরটা নিয়ে রাখলেই হয়, অনলাইনে পে করে দেবেন। এবার অঙ্গনা একটু চুপ করে গেল। রাগটা যেন সামান্য হলেও গলে জল হলো। দূরে তাকিয়ে খুব মৃদু গলায় বলল, থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কসের দরকার নেই। বিপদে পড়লে একটু সাহায্য যদি না করতে পারি তাহলে আর মানুষ হলাম কেন? বলতে বলতে পেমেন্ট সেরে দুজনেই মলের বাইরে বেরিয়ে আসে। অঙ্গনা যাবার উপক্রম করছে দেখে নিলয় বলে উঠল, ও ভালো কথা, আপনার নামটা জানা হয়নি। অঙ্গনা, অঙ্গনা মিত্র। আর আমি হলাম? জানি, নিলয় হাজরা। সেদিন কেকের দোকানে আপনার আইডি কার্ড দেখেছিলাম। ও, আপনার অবজারভেশন স্কিল তো ভয়ানক। আরে না না, তেমন কিছুই নয়। ও মাফ করবেন আপনাকে বিব্রত করার জন্য। না না, ইটস ওকে। আমি যাই, আমার ট্যাক্সি এসে গেছে। ওই যে। ওকে, বাই। বাই। ট্যাক্সি চলে গেল। রাস্তার ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে রইল নিলয়। একটা অচেনা মেয়েকে দেখলে এইভাবে কারোর অনুভূতি জন্মায়, কে জানে। এই অদ্ভুত অনুভূতি ওর আগে কখনো হয়নি। মেয়েটিকে দেখা মাত্রই কেন যে এমন হয় কে জানে। অঙ্গনার সাথে এরপর বেশ অনেকবারই যোগাযোগ হয়েছে নিলয়ের। প্রথম ফোনটা অবশ্য অঙ্গনাই করে সেদিন নম্বর বিনিময়ের পর। তারপর কথাবার্তা ঘন হতে হতে শেষমেশ সম্পর্কটা আপনি থেকে তুমিতে এসে দাঁড়িয়েছে। সেই জন্যই বোধহয় নিলয় সাহস করে আজকে অঙ্গনাকে কফি হাউসে ডেকেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, অঙ্গনা আসছে না। নিলয় মনে মনে ভাবে, বাড়াবাড়ি হয়ে গেল না তো ওকে এভাবে ডেকে দেখা করতেছে? কি জানি কি ভেবে বসলো আবার। একদম কোণার দিকে একটা টেবিল নিয়ে বসে বসে ভাবছিল নিলয়। এখানে আগে অনেকবার এসেছে কলকাতায় কাজ নিয়ে আসার পর। এখানকার একটা আলাদা গন্ধ আছে। বালিশে ভর দিয়ে বসা কবি, উচ্ছ্বাস ভরা ছাত্র, সাদা ধোঁয়ায় ঢাকা এক একটা টেবিল। এখানে বসে থেকেই অগণিত সম্পর্ক শুরু হয়েছে, তা ঠিক নেই। এইসব ভাবতে ভাবতে নিলয় দেখতে পেল অঙ্গনাকে। দূর থেকে সেও নিলয়কে দেখে এদিকেই আসছে। এতক্ষণে নিলয় একটু হাঁপ ছেড়ে বসল। যাক বাবা, অন্তত এসেছে। সরি গো, একটু দেরি হয়ে গেল। অনেকটা রাস্তা যে, তার উপর যা ভীষণ জ্যাম। বলে চেয়ারটা নিয়ে নিলয়ের মুখোমুখি বসল। না না, ঠিকই আছে, আমিও বেশিক্ষণ আসিনি। একেবারে ডাহা মিথ্যে কথা বলল নিলয়। অন্তত 1 ঘন্টার ওপর সে বসে আছে এখানে, কিন্তু আজ সে মিথ্যে বলতেও আপত্তি নেই বুঝি তার। অঙ্গনা বসেই ফিক করে হেসে বলল, এই তুমি এরকম হুডি পরে বসে আছো কেন বলো তো? নিলয় একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে ওই একটু ঠান্ডা লাগছে আর কি। বাদ দাও, বলো কি খাবে? আর সঙ্গে 2টো কাটলেটও হয়ে যাক। ওকে, ডান। বলেই 2টো কফির অর্ডার দিল সে। কফি খেতে খেতে সেই কেকের কাণ্ডের কথা উঠতেই দুজনে হো হো করে হেসে উঠল। নিলয় বলল, সত্যি সত্যি পারো বটে তুমি। একটা কেক নিয়ে কি ঝগড়াটাই না করেছিলে, হ্যাঁ? অঙ্গনা শুরুত করে 1 চুমুক কফি নিয়ে পরম তৃপ্তি সহকারে খেতে খেতে বলল, যাই বলো, ঝামেলাটা কিন্তু তুমি শুরু করেছিলে নিলয়, আমি নয়। নিলয় একটু মেকি রাগ দেখায়। মোটেও না। আচ্ছা, ওটাই কি তোমার নাম লেখা ছিল?
তুমি বড্ড জেদ করো অঙ্কনা। না স্যার, তুমি বা কম কি? কি ঝগড়াটে বাবা! এই 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 একদম ঝগড়াটে বলবে না। সেদিন আমি কিন্তু মনে মনে অনেক গালাগাল দিয়েছিলাম তোমায়। ইস, কি বাজে! দেখো, তোমার ওই ধার আর যদি আমি কোনোদিন শোধ করেছি তাহলে... না না না, দরকার নেই বাবা। তার বদলে তোমার সাথে কাটানো মোমেন্টগুলো আমার কাছে আরো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দুজনেই হাসতে লাগলো। অঙ্গনার প্রাণ খোলা হাসির চক্করে একটু কফি চলকে পড়ল টেবিলে। হাসির জোয়ার যেন থামতেই চায় না। সেই অবস্থাতেই বাকি কাটলেটটা ধ্বংস করে সে নিলয়ের প্লেটের দিকে হাত বাড়ালো। পেটুক কোথাকার বলে ওর দিকে প্লেটটা এগিয়ে দিল। অঙ্গনা হয়তো আরো কিছু বলতো, কিন্তু হঠাৎ নিলয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে এদিক ওদিক তাকিয়ে নিলয় একটু আড়ালে চলে গেল। মিনিট 5 পর ফিরল। ঠিক আছে, নো ইস্যু। অন্য আরেকদিন না হয় দেখা যাবে। হবে তো? হতেই পারে, যদি চাও। আমার তো সারাদিন তেমন কাজ থাকে না, তোমার সময় হলে নিশ্চয়ই হবে। নিলয় হেসে উঠল। মনে হলো পেটের ভেতরটা ওর গুড়গুড় করছে। উচ্ছ্বসিতভাবে বলে উঠল, হবে হবে, লেকের ধারে পরশু বিকেলে। আমি টাইম জানিয়ে দেবো ফোনে। আসবে তো? বলেই একটা ট্যাক্সি নিয়ে অঙ্গনা চলে গেল। নিলয় বাড়িমুখো হলো। দুজনের মনেই এক রাস দ্বন্দ্ব। অনেকটা বাধা পেরিয়েই দুজন কেমন যেন উদ্বেলিত হয়ে পড়েছে একে অপরের প্রতি। মনে হচ্ছে এটাকেই বোধহয় কেউ কেউ মুভিং অন বলে লাইফে। সত্যি কি তাই? কে জানে। আজকাল আর শব্দগুলো সাধারণভাবে মাথায় আসছে না, কেমন যেন সুরারোপিত হয়ে যাচ্ছে থেকে থেকে। পূর্ব রাগ এখন অভিসারে পরিণত হয়েছে। তাই তো ছন্দের ঝঙ্কারে দুজনেরই মনের অলিন্দে গীতবিতানের ছোঁয়া লেগে নতুন সৃষ্টির তাড়নায় সময়গুলো হু হু করে পার হয়ে যেতে চায়। লেকের ধার হোক বা হেদুয়ার পাড়, বোটানিক্যাল গার্ডেন হোক বা ভিক্টোরিয়ার লন, ওদের মুহূর্তগুলো দ্রুত কেটে যাচ্ছিল সময়ের অভিঘাতে। আবার একদিন ওরা কফি হাউসে বসে গল্প করছিল। মাঝে আবারও নিলয়ের ফোন এসে যাওয়ায় উঠে যেতে অঙ্গনা বেশ বিরক্ত হলো। সে যেন কিছুতেই নিলয়কে ছাড়তে চায় না, এক মুহূর্ত আঁকড়ে ধরতে চায় রাহুলের মতো করেই। কিন্তু রাহুলের কথাগুলো যে বলতে হবে এবার নিলয়কে, নইলে এ সম্পর্কের যে কোনো পরিণতিই হবে না। না হোক, তবু এই মুহূর্তগুলোকে হাতছাড়া করা যাবে না। নিলয় ফোনটা সেরে ফিরে আসতেই অভিমানী অঙ্গনা বলে ওঠে, যখনই একটু কথা বলি তখনই তোমার ফোন এসে যায় নিলয়। কি এমন হাতি ঘোড়া কাজ বলো তো তোমার? নিলয় একটু অপ্রস্তুত হয়ে উত্তর দেয়, আরে না না, বসের ফোন। কি যে করি। কি আর করবে, ফোন ধরবে, আমিও ট্যাক্সি ধরি, বাড়ি যাই এবার। না মানে শোনো, আসলে আসলে কাজটাই এমন না যে... নিলয়ের শেষ করতে না দিয়েই ও বলল, থাক, আর বোঝাতে হবে না, আমি চলি। ওরা উঠে পড়ল দুজনেই। ঠিক তখনই অঙ্গনা একবার ওর দিকে চেয়ে একটু যেন ইতস্তত করল। নিলয় জিজ্ঞেস করল, কিছু বলবে তুমি? অঙ্গনা আমতা আমতা করে বলল, না মানে মানে কিছু কথা আছে তোমার সাথে, সেগুলো না জানালেই নয়। মানে মানে আমরা আসলে এভাবে রোজ দেখা সাক্ষাৎ করি, মানে... কি এত মানে মানে করছো? কোনো সমস্যা থাকলে নিশ্চিন্তে বলতে পারো। উই ক্যান হ্যাভ আ ডিসকাশন টু সলভ দিস ইস্যু। নিলয়ের আশ্বাসে কতটা কাজ হলো জানে না, তবে অঙ্গনার ভ্রুকুটি গেল না। আসলে কয়েকটা কথা তোমাকে জানাতে চাই। অঙ্গনার কথার শেষে নিলয়ের বেশ কৌতূহল হলো। বলল, হ্যাঁ বলো না, কি বলবে? না, এই আমার ব্যাপারেই। ঠিক আছে, একদিন তোমার বাড়ি যাব, সেখানেই বলবো। তা বেশ তো,
এসো একদিন, ভালোই তো। আসবো, একদিন সময় করে ঠিক আসবো। বলতে বলতে দুজনেই বেরোতে যাবে, হঠাৎ একজনের সঙ্গে দেখা হতে অঙ্গনা আবার থমকে দাঁড়ালো। আরে অর্জুনদা, তুমি এখানে? অঙ্গনার প্রশ্নের সামনে টেবিলে বসা অর্জুন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ওদের কেউই কাউকে এখানে অন্তত আশা করেনি। আরে তুই এখানে কি করছিস সেটা আগে বল। আমি আমি মানে ওই এমনি এসেছিলাম। বলে অঙ্গনা একবার নিলয়ের দিকে আর একবার অর্জুনের দিকে তাকালো। অর্জুন বোধহয় ব্যাপারটা বুঝতে পেরে একটু হালকা করার চেষ্টা করলো। ওহো, ফ্রেন্ড। হ্যাঁ, মানে এই কদিন আগেই আলাপ হয়েছে। নিলয় হাজরা, আর নিলয় উনি হলেন অর্জুন চ্যাটার্জি, আমার পূর্ব পরিচিত। নিলয় আর অর্জুন দুজনে হাত মেলায় পরস্পরের সাথে। নিলয়ের এমনিতেই তাড়া ছিল, সে বেরিয়ে গেল। তারপরে অর্জুন অঙ্গনাকে দেখছিল। অনেক দিন পর দেখা হলো, একই রকম আছে। তবে আজকাল সে বাইরে বেরোচ্ছে বা লোকজনের সঙ্গে মিশছে, সেটা দেখে ওর ভালোই লাগলো। অঙ্গনা এবার যাবার জন্য পা বাড়াতেই অর্জুন বলে উঠল, অঙ্গনা, প্লিজ মুভ অন। আমারও ভালোই লাগবে তাহলে। অঙ্গনা কিছু বলল না, মুচকি হেসে বেরিয়ে গেল শুধু। অর্জুন তাকিয়ে রইল সেদিকে। রাহুলের কথা খুব মনে পড়ে ওকে দেখলে, কিন্তু অতীতকে নিয়ে তো সবসময় বাঁচা যায় না। অঙ্গনাও যে আস্তে আস্তে বেরিয়ে আসছে ও কাজকর্মে ঢুকছে, সেটা দেখে সত্যিই ভালো লাগছে। মোবাইলটা ভাইব্রেট করাতে ভাবনায় ছেদ পড়ল অর্জুনের। অনেকগুলো নাম্বার, ছবি আর ভিডিও পাঠিয়েছে মৌলি। অর্জুনের চোখ দুটো জলজল করছে। তার মিশনের ক্লাইম্যাক্সের অনেক কাছাকাছি সে এসে পড়েছে, বেশ বুঝতে পারছে। মকিম আর তার গোপন ডেরার বিশেষ কিছু ছবি, ভিডিও কলসের স্ক্রিনশট আর অনেক ভিডিও যা যা পেয়েছে সব অর্জুন পাঠিয়ে দেয় তার অফিস ল্যাবে। ফরেন্সিক অ্যানালাইসিস করে সেগুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এখন শুধু দরকার ফাইনাল ডেস্টিনেশন কি হতে চলেছে সেটা জানার। মৌলির ওপর অগাধ ভরসা। অর্জুন জানে কিছুতেই নিরাশ করবে না ও। মেটিয়া বুরুজের এই বাড়িটায় মুকিম যখনই আসে, একটা অদ্ভুত নীরবতা বিরাজ করে। মৃত্যুর গন্ধ পায় মুকিম। যত দিন এগিয়ে আসছে ততই যেন সেই গন্ধ আরো বেশি করে অনুভব করছে সে। নিচের তলার ঘরে বসে বাকিদের সাথে যাত্রার শেষ প্রস্তুতি নিচ্ছিল মুকিম। প্রথম দিকের ভয় আজ আর নেই, নেই কোনো দ্বিধা, নেই কোনো সংকোচ। কেবল এক ধরনের দৃঢ় অথচ নিশ্চুপ এক প্রত্যয় তার চোখে ভিড় করে। দরজা খুলে কাসেম চাচা ঢোকে। গতকাল এসে সবকিছু নিজে দেখাশোনা করে গেছে। কালই আবার ঢাকা ফিরে যাবে, তাই আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং। মুকিম, এইখানে আয়। গম্ভীর গলায় ডাকলো মুকিমকে। আজ শেষ আলাপ। মুকিম স্থির, মুঠি শক্ত করে উত্তর দেয়, জি চাচা। সব রেকি শেষ। কাউন্টডাউন শুরু হয়েছে 2 দিন আগে। মলের ম্যাপটা নে। এইটা হলো পুরা সিগনেট মলের হল ঘর। এই জায়গায় হইব তোর দাঁড়ানোর স্থান। জি চাচা, আমি রেডি। নিজের আর মানুষ মনে করতেছি না, একটা দায়িত্ব মনে করিয়া বসে আছি। মুকিমের গলায় মানুষের ভয় নেই, আছে এক অদ্ভুত সমর্পণ। যেন নিজের দেহ আর প্রাণকে একটা উচ্চতর অন্ধকারে বুঝি উৎসর্গ করতে চায়। তার হৃদয়ে কেবল একটা ক্ষতচিহ্ন টিকে আছে, বাকি সব অনুভূতি সেই ক্ষতই গ্রাস করে ফেলেছে। শোন মুকিম, শুক্রবার জুম্মার দিন একটা লোক সমুদ্র জমাইয়া উঠব। ঠিক এই 1:47 তোর হাত চললে পুরা মাটি কাঁপাইয়া উঠব। মুকিম বলল, হ, সময়টা নোট করা আছে। ডেটোনেটর টেস্টও করে রাখছি চাচা, তুমি ভাইবো না।
কাসেম চাচা এবার খানিকটা সন্তুষ্ট হয়, বলে, ভালো, তোরে বাছাই করছি কারণ তুই পিছাইবি না, তুই শাস্তা শহীদ হইবার পাত্র। আমার বুকের মাঝে দ্বিধা নাই চাচা, শুধু একটা কথা মাঝে মাঝে মনে পড়ে। আম্মু বলতো মানুষের প্রাণ সবচাইতে দামি, কিন্তু কিন্তু আমি তো এখন আর মানুষ না, তাই না? আমি একটা দায়িত্ব। মানুষ মানুষ হইলে কি হইতো? তোর আম্মু যা বলছে এই দুনিয়ায় টিকে থাকা কথাটা কইরা, আর আমরা যা করতেছি ওটা আখিরাতের কথা কইরা। এই দুইয়ের মধ্যে ফারাক বুঝছিস? মুকিম দীর্ঘশ্বাস ফেলে জানায়, বুঝছি চাচা, তাই তো জীবনটা আপনার হাতেই রাখছি। আমি কেউ না, আল্লাহই সব, সেই পথ দেখাইবে। আমি তো শুধু পায়ন্তিকার দ্বারা দেখানো পথে চলছি মাত্র। তরেও তাই বুঝাইতেছি রে মুকিম, এত ভাবস কেন? ভাইবি না, শুধু কাম করবি। মুকিম ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। শুধু কিছু চেনা লোকের জন্য মন খারাপ হয়, কিন্তু তাতে ক্ষতি নেই। চাচা তো বলেইছে, যে জান্নাতে যাবে যা চাইবে সব পাবে। আজ যে তার কাছে আছে, চাইলে জান্নাতেও সে তার কাছে আসবে। আর কি বা চাই তার? কাসেম চাচা উঠে দাঁড়িয়ে মুকিমের দু কাঁধে হাত রেখে জলদ গম্ভীর কণ্ঠে আশ্বাস দেয়, আল্লাহ তোরে কবুল করুন, জিহাদের আগুনে শহর কাঁপুক। আল্লাহু আকবার। কাসেম চাচা বেরিয়ে যায়। জানালা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে মুকিম। শুক্রবার একটা ভীষণ বড় কাজ করতে চলেছে সে। সফল তাকে হতেই হবে, তবেই তো বদলা সম্পূর্ণ হবে, তবেই তো বদল আসবে, ঠিক যেমনটা তার ভাই চেয়েছিল। অঙ্গনা আজ আর নিলয়কে ফোন করলো না। ও জানে এই সময়টা নিলয় বাড়িতেই থাকবে। নিলয় কালকেই ফোন করেছিল রাতে, সমস্ত কথাবার্তা আজও বলতে চায়। অঙ্গনা আর বেশি কিছু বলেনি, তার দিক থেকেও এবার হয়তো জানানো উচিত সবকিছু। তাই আজ মনে মনে ঠিক করেই এসেছে যে সব অতীত নিলয়ের কাছে ঝেড়ে ফেলে দিয়ে ওর থেকে বর্তমানটা দাবি করবে। দেখাই যাক না নিলয় কি বলে। ক্যাবে বসে বসে অঙ্গনা ভাবছিল ছেলেটা সত্যিই ওর প্রেমে পড়েছে বোধহয়, নইলে সেদিন ওর বাড়িতে ব্যালকানিতে দাঁড়িয়ে কত কথাই বলে যাচ্ছিল, তার কোনো মানে নেই, শুরু নেই শেষ নেই, শুধু কথা আর কথা। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে। অঙ্গনার নিলয় হাত বাড়িয়ে একসঙ্গে বৃষ্টির স্বাদ নিতে নিতে অনেকটা ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। অঙ্গনা হাত বাড়িয়ে দুপশলা বৃষ্টি নিয়ে নিলয়ের গালে লাগিয়ে দেয়। নিলয় কিছু বলতে পারে না, চোখ বুজে সেই স্পর্শের আঘ্রাণটুকু শুষে নেয়। তারপর ধীরে ধীরে অঙ্গনার হাত দুটো ধরে ওর চোখের দিকে তাকায়। একটা ঘোর লাগা দৃষ্টি অঙ্গনার চোখে। নিলয় দু চোখ ভরে অঙ্গনাকে অনুভব করে, তারপর আরো অনেকটা কাছে এসে ওর চিবুকটা ধরে কপালে একটা চুমু খায়। অঙ্গনা কোনো প্রতিবাদ করে না। নিলয় অঙ্গনার পাপড়ির মতো ঠোঁট দুটোর স্বাদ নিতে উতলা হয়ে কাছে যেতেই কড়কড় কড়াত শব্দে কাছেই তুমুল শব্দে বাজ পড়ে। দুজনেই তটস্থ হয়ে একটু সামলে নেয়। অঙ্গনা একটু তফাতে সরে দাঁড়িয়ে নিলয়ের উদ্দেশ্যে বলে, তুমি যদি জানতে পারো নিলয় যে তুমি আমার জীবনে প্রথম পুরুষ নও, তাহলেও কি তুমি আমাকে এভাবেই কাছে টেনে নেবে? নিলয় এসে ওর কাঁধ দুটো ধরে ঘাড়ের কাছ থেকে চুলের লকটা সরিয়ে দেয় ওর। তারপর মৃদু স্বরে বলে, আমাদের সবারই একটা অতীত থাকে অঙ্গনা, সেটা যে ভালো হবেই তার কোনো গ্যারান্টি নেই। আজ আছি কাল নেই, আমরা বরং
বর্তমানটা নিয়েই ভাবি না? একটাই তো জীবন, এই সময়টাই আমাদের। এটাই কি বাঁচার জন্য যথেষ্ট নয়? অঙ্গনার কিছুই বলতে পারেনি সেদিন, কিন্তু আজ সে মনে মনে তৈরি হয়ে এসেছে। নিলয়ের ফ্ল্যাটে এসে অঙ্গনা দেখল দরজা খোলাই আছে। চুপি চুপি ঢুকে দরজাটা ভেজিয়ে দেয় সে। তারপর পা টিপে টিপে নিলয়ের লিভিং রুমের কাছে এসেই চমকে যায়। এ কি, নিলয় এটা কি করছে? আর বেচারি নিলয় কয়েকটা কাজ সারতে বাইরে গিয়েছিল, ফিরে এসে কোনো মতে জাজেমটা বিছিয়ে দেয়। সময় চলে যাচ্ছিল যে, সদর দরজা বন্ধ করতেও ভুলে গেছে সে। অঙ্গনা দেখল নিলয় এখন মগ্ন। বাইরে আজান শোনা যাচ্ছিল। নিলয় জাজেমটার উপর হাঁটু গেড়ে বসে নামাজ পড়ছে। এসবের মানে কি? নিলয় আসলে কে? তার মানে এতদিন যা যা হয়েছে সব কি অসম্ভব পরিণত কোনো অভিনেতার সাজানো এক নাটক? ঠক ঠক করে কাঁপছিল সে। নিলয় যখন চোখ খুলল, সামনে বিধ্বস্ত অঙ্গনাকে দেখতে পেল। ওর দু চোখে অশ্রুধারা বেয়ে ওকে তখন রীতিমতো বিপর্যস্ত দেখাচ্ছে। অনেক মিথ্যের আশ্রয় নিয়েছে নিলয়, আজ ধরা পড়ে গেছে হাতে নাতে। অঙ্গনা পাগলের মতো চিৎকার করে উঠল। ছি নিলয়, আমি তো তোমাকে আমার গোটা দুনিয়াটা উজাড় করে দিয়েছিলাম, তাহলে তাহলে তুমি এভাবে ঠকিয়ে দিলে কেন? অঙ্গনা শোনো, আমি অনেকবার অনেকভাবে বলতে চেষ্টা করেছি তোমাকে, কিন্তু কিন্তু বলতে পারিনি। আমি বলছি তোমাকে, প্লিজ শোনো। নিলয় ছুটে যায় অঙ্গনার দিকে, কিন্তু সে ততক্ষণে ধরা ছোঁয়ার বাইরে। অঙ্গনা শোনো একবার, তুমি তো এই মানুষটাকে দেখেই সিদ্ধান্ত নিয়েছিলে, তাহলে একটা সামান্য ব্যাপারে এত দ্বিধাগ্রস্ত হয়ে পড়লে? অঙ্গনা ঘুরে তাকায় একবার, তারপর বলে, এটা যদি তোমার কাছে সামান্য হয় তাহলে তাহলে আর কি বলি? আমি এতটা ভুল ছিলাম যে এত দিন ধরে একটা মিথ্যেকে আঁকড়ে ধরে রইলাম। ইউ চিটেড অন মি নিলয়। অঙ্গনা শোনো, যা দেখেছো তা সবটা তুমি জানো না, কারণ সেটা... থাক নিলয়, প্লিজ প্লিজ আর কিছু বলো না। ধর্ম নিয়ে ছুঁতমার্গ আমার মধ্যে নেই, কিন্তু যেটা আমি সব থেকে ঘেন্না করি সেটা হলো বিশ্বাস হারানো। আমাদের মধ্যে তো এই বিশ্বাসটাই চলে গেছে। এটাই বোধহয় সম্পর্কের শেষ। ভালো থেকো। অঙ্গনা শোনো, যেও না প্লিজ। অঙ্গনা। অন্য সময় হলে এই মিথ্যে যা জানাজানি হওয়া সে বরদাস্ত করতো না, কিন্তু কাল যে একটা বড় দায়িত্ব রয়েছে তার উপর। নিলয়ের এখানে কাজ শেষ হয়েছে, কাল যে দাওয়াত, কাসেম চাচার মিশন সফল করার গুরু দায়িত্ব তার উপর। এখন অন্য কোনো রকম গন্ডগোল করা চলবে না যে। তাই অঙ্গনাকে ধরার চেষ্টাও করল না নিলয়। থুরি মুকিম ব্যাগ গোছানোই আছে, এখান থেকে সোজা মিটিয়ে বুঝ। তারপর কাল তার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। রাতে শুয়ে শুয়ে ছটফট করছিল মুকিম। ভীষণ এক অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। নিলয় সেজে মুকিম অন্যায় করেছে কি করেনি সে প্রশ্ন অবান্তর। সে তো অঙ্গনার কাছে নিজেকে নিবেদন করতেই চেয়েছিল, তার মধ্যে সত্যিই কোনো মিথ্যে নেই। অঙ্গনাকে বোঝাতে চেয়েছিল তার উদ্দেশ্য, শুধু বলতে পারেনি যে সে আর পাঁচটা সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা। মুজাহিদিন গ্যাংয়ের অন্যতম সদস্য, সে আসলে এক ফিদায়। তাকে তিল তিল করে তৈরি করা হয়েছে একজন মানব বোমা হিসাবে পরিণত হওয়ার জন্য। আগে নিজ গোষ্ঠীর প্রতিটি প্ল্যানকে নিখুঁত পরিণতি দিতে হবে, ধ্বংস করে দিতে হবে এই শহরকে। তারপরই মিলবে জান্নাত। রক্ত, শুধু রক্তস্রোতই তাকে বয়ে নিয়ে যেতে পারে
সেই কাঙ্ক্ষিত জান্নাতের উদ্দেশ্যে। কিন্তু অঙ্গনা এসে তার জীবনটা কেমন পাল্টে দিল। সে এক ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে যেন। কাসেম চাচা বলেছিল তাদের জীবনে প্রেম আসতে নেই, সম্পর্কে জড়াতে নেই, শুধু একটাই লক্ষ্য, ইসলামের জন্য যুদ্ধের শরিক হওয়া। কিন্তু এমন যুদ্ধ কি আল্লাহ চেয়েছিলেন? না, এইসব প্রশ্ন করার তো কোনো এখতিয়ারই তার নেই। তাহলে সেই সব ভাবছে কেন? ছদ্মনাম আর ছদ্মবেশে এতদিন খুঁটি সাজিয়েও আজ কেন সে এগোনোর ক্ষমতা পাচ্ছে না? ইয়া আল্লাহ, রাস্তা দেখাও। ঠিক তখনই তার মনে হলো তার অপর এক সত্তা যেন ফিসফিস করে তার মাথার কাছে এসে বলে উঠল, ওরে ডাইক কালো, বোমা যখন ফাটবে ওরে লইয়াই মরবা, তাইলে একসাথে জন্নত যাইতে পারবা। নিলয় তবুও শান্ত হলো না। মনে মনে বলল, তাইলে কাম হইব না। এদেশে একদিন থাইকা এত ভাই বাজে প্ল্যান বানাইছি, তার কি হইব যদি ওই মাইয়া লইয়া এত ভাবি। কিন্তু কিন্তু মন যে মানতাছে না। না, ওকে ওকে বোধহয় আমার ডেকে নিলেই ভালো হইতো, অন্তত শেষবারের জন্য, যে ওকে ওকে দেখতে বড্ড ইচ্ছা করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে অঙ্গনাকে আবার ফোন করে মুকিম। না, রিং হয়ে যাচ্ছে, উত্তর নেই। বারবার ফোন করেও তাকে পাওয়া গেল না। আগামীকাল তার প্ল্যানকে রূপ দেবার দিন। সে মনে মনে প্রস্তুতি নিয়ে ফেললেও অঙ্গনার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না সে। অঙ্গনা, অঙ্গনা প্লিজ পিক আপ দ্য ফোন ইয়ার। কেন ধরছো না? আমার কথাগুলো যে তোমাকে বলার সুযোগই পাবো না। অন্তত অন্তত জান্নাতের রাস্তাটা যে তোমাকে বলে যাব, সেই সুযোগটা দাও না। কেউ ফোন ধরে না। অঙ্গনার ফোন এখন সুইচড অফ। মুকিমের তখন পাগলের মতো অবস্থা। ওদিকে অঙ্গনা ভীষণভাবে আঘাত পেয়ে অভিমান করে দূরে সরে গেছে। আসলে প্রেম জিনিসটাই বড় নিষ্ঠুর, নীরবে ক্ষতবিক্ষত করে চলে যায়। যতবার মুকিম নিলয়ের ছদ্মবেশে গেছে অঙ্গনার কাছে, ততবার তার কাজ, পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অঙ্গনার কাছ থেকে দূরে ঠেলে দেয়। এদিকে মন তো আর দেশ, ধর্ম, কর্ম মানে না। অঙ্গনার প্রতি দুর্বলতা কোনো এক অজান্তেই এসে গেছে মুকিমের মধ্যে। কে জানে সম্পর্কের এই চোরাবালির অতলে কি আছে। কিন্তু এইটুকু মুকিম ভালোই বুঝতে পারল যে যত সে ছটফট করবে, বালির তালে ততই হাঁসফাঁস করতে করতে ডুবে যাবে। অবশেষে শেষ রাতের দিকে অঙ্গনাকে ফোনে পেল মুকিম। অধীর মুকিম সঙ্গে সঙ্গে বলে উঠল, অঙ্গনা, অঙ্গনা প্লিজ ফোন কেটে দিও না, আমার কথাগুলো একবার খালি শোনো। আর কি কথা থাকতে পারে? এভাবে তুমি... কথা শেষ হয় না অঙ্গনার। ভারী গলায় এক রাশ কান্না ঝরে পড়ছে যেন। না না না, শোনো প্লিজ প্লিজ, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি, আমার উপায় নেই। একটিবার, শুধু একটিবারের জন্য কাল দেখা করো, তাহলেই হবে। আর হয়তো দেখাই হবে না কোনোদিন, তাই 5 মিনিট খালি অঙ্গনা, 5 মিনিট, তার বেশি নেব না, বিশ্বাস করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মুকিম অপেক্ষা করছিল অঙ্গনা কি বলে সেটা শোনার জন্য। কিছুক্ষণ পর একটা প্রশ্ন করলো শুধু অঙ্গনা। কোথায় দেখা করতে চাও? ওই তো সিগনেট মল, সেই যে আমরা প্রথম যেদিন কফি খেলাম। বেশ, টাইম কটা? ওই ধরো 6টা। ফোনটা কেটে গেল। মুকিম ততক্ষণে যা ভাবার ভেবে নিয়েছে। জান্নাত যদি হাসিল হয় তো দুজনের একসাথেই হবে। অঙ্গনাকে না নিয়ে সে যাবে না ইনশাল্লাহ। অনেকটা দূরে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অফিসে বসে অর্জুন পুরো কনভারসেশনটাই শুনতে পেল। মুকিমের ফোন ট্যাপ করতে পেরেছে সে বহু কষ্টে। এতদিন পর পুরো প্ল্যান, টাইমিং এবং ডেস্টিনেশন সবটাই জানতে পারল সে। মনে মনে তৈরি হয়ে নিল আবার একটা যুদ্ধ, আবার সেই চ্যালেঞ্জ। এবার আর খালি হাতে ফেরা নয়, একেবারে মিশন সাকসেসফুল করে তবেই ফিরবে।
সমস্ত ডেটা অর্জুন মৌলিকে পাঠিয়ে তৈরি থাকতে বলল। কাল তার জীবনের সবথেকে বড় দিন হতে চলেছে। পিঠে এত বড় ব্যাগটা নিয়ে এগিয়ে যেতেই কেউই খুব একটা সন্দেহ করেনি মুকিমকে। মেটাল ডিটেক্টর গেট আগে থেকে বিকল করে দেওয়া হয়েছিল। মুকিম দূরে দেখতে পায় আফজাল আর রিকিকে। তারা এই মিশনে ব্যাকআপ হিসাবে থাকবে, এমনই নির্দেশ দিয়েছিল কাসেম চাচা। কোনো গন্ডগোল দেখলেই তারা অপারেশনের কন্ট্রোল নেবে। ওরা সিকিউরিটি গেটে কিছু কারিগরি করে রেখেছে। বিনা বাধায় মুকিম ঢুকে গেল, এমনকি তার চেকিং পর্যন্ত হলো না। বুঝলো সবটাই একটা আঁতাত। এই শপিং মলে মুকিম একাধিকবার এসেছে। এই মলের প্রতিটা কোণার ব্লু প্রিন্ট সে তার ল্যাপটপে তুলে দেখে। ও একবার পড়াশোনাও করেছে। কোন জায়গায় বিস্ফোরণ ঘটালে সব থেকে বেশি হানাহানি হবে সেও তার নখদর্পণে। একবার ভালো করে চারপাশটা দেখে নিল মুকিম। এই হলো তার ফাইনাল ডেস্টিনেশন। এখানেই আজ সব কিছু তছনছ করে দিতে হবে, তবেই ইসলাম তাকে দোয়া দেবে। সত্যি কি তাই? কে জানে, ওরা তো তাই বলে। কিন্তু অঙ্গনা কই? ওকে জেনে আজ বড্ড দরকার। ওর সাথে একবার অন্তত দেখা হওয়া বড়ই প্রয়োজন, না হলে বলবে কি করে সব কথা। হ্যাঁ, অঙ্গনাকে সঙ্গে নিয়েই সে ওপারের উদ্দেশ্যে পাড়ি দিতে চায়। চুলোয় যাক সব বস্তা পচা সেন্টিমেন্ট, তছনছ হয়ে যাক সব কিছু। ছাড়খাড় করে দেওয়ার আগে অন্তত একবার হলেও স্পর্শ করতে চায় অঙ্গনাকে মুকিম। তারপর সব শেষ করে দেবে। বলো, কি বলবে বলছিলে? অঙ্গনার প্রশ্নে চমকে তাকায় মুকিম। কখন যে সে এসে পিছনে দাঁড়িয়েছে খেয়াল করেনি মুকিম। অঙ্গনা ঠায় তাকিয়ে রইল তার দিকে। তারপর সরাসরি প্রশ্ন করল, আমাকে ভালোবাসো? না, এক ফোঁটাও না। তবে এতদিন যাকে ভালোবেসেছিলে সেটা কাকে? একটা হিন্দুকে? মানে তোমার কাছে ধর্মই আগে, মানুষ নয়, তাই তো? কি ভাবো তুমি? অঙ্গনা বলতে বলতে মুকিমকে পুরো দস্তুর নিরীক্ষণ করতে থাকে। একটা জঘন্য অতীত, একটা পুরনো বদলা, আর রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়াই বিপ্লব। রক্তই শেষ কথা, তাই না? কি বলতে চাইছো তুমি? আমার সম্বন্ধে কি জানো তুমি অঙ্গনা? সবকিছু। সবটা জানতেই তো এতদিন তোমার সাথে কাটিয়েছি। কেকের দোকানে ঝামেলা করি তোমার নজরে আসি যাতে। ইচ্ছে করে কার্ড ব্লক করে সেদিন তোমার কাছে সাহায্য চাই। তোমার মুভমেন্টের প্রতিটি স্টেপ আমার জানা মুকিম। তোমার হিস্ট্রি, দল, টেরা, সবকিছু। কি বলছো তুমি এসব অঙ্গনা? কি বলছো এসব? মুকিমের সারা শরীর কাঁপছে এবার। অঙ্গনা তারই মধ্যে বলে যায়, মেটিয়া বুরুজের সেই স্পটে অলরেডি পুলিশ রেড করেছে। কজন বাঁচবে জানি না, না বাঁচলেই ভালো। আমাদের কাস্টাডিতে এমনিতেও তোমরা আমাদের ভালোবাসা নিতে পারবে না। তোমার বাড়ি যাওয়া, তোমার সাথে সাজানো প্রেমের নাটক এবং ব্রেকআপ, তার মধ্যেই তোমার বাড়ি থেকে কোনো এক ফাঁকে ল্যাপটপের ডেটা নেওয়া আর তোমার ফোন ট্যাপ করা, এগুলো করতে এইটুকু অভিনয় তো করতেই হয় নিলয়। নাকি মুকিম, কোনটা বলবো? মুকিমের পা দুটো যেন কেউ প্রচন্ড শক্তিতে আটকে রেখেছে। তার গোটা শরীর হালকা লাগছে। অঙ্গনার কথাগুলো সেলের মতো বিঁধছে তার বুকে। তাহলে এতদিন তুমিই আমায় চিট করে গেলে? আমার কাজ বা লক্ষ্য যাই হোক, কিন্তু ভালোবাসাটা মিথ্যে নয় অঙ্গনা, ভালোবাসাটা মিথ্যে নয়। না, ড্যাম ইওর ভালোবাসা। প্রেমে তুমি পড়েছিলে, আমি নয়। আমাকে তুমিই ভালোবেসেছিলে, ওই ভাষাও আমি বুঝি। হতবাক, কিং কর্তব্য বিমূঢ় হয়ে মুকিম শুধুই শুনে যাচ্ছে অঙ্গনার কথাগুলো। এই কে, কার সাথে এতদিন মিশল সে? অঙ্গনা কাটা কাটা স্বরে বলে উঠল,
কেন জানিস? কারণ আমিও রাহুলকে ভালোবাসতাম, পাগলের মতো, যাকে যাকে তোরাই হত্যা করেছিলি। ভাবলি কি করেছে আমি তোর প্রেমে পড়ব? জঙ্গিদের একটাই জাস্টিফিকেশন হয়, তারা জঙ্গি। রাহুলের মিশন আনসাকসেসফুল হতে পারে, কিন্তু কিন্তু আমার হবে না। এবার অঙ্গনার কথায় মাথায় আগুন জ্বলে উঠল মুকিমের। কাসেম চাচা ঠিকই বলে, কাফেরদের বিশ্বাস করতে নেই, তাও আবার মেয়ে মানুষদের। এদের জন্যই জান্নাতের কথা ভাবছিল সে, তাও আবার একসাথে কায়ামতের দিনে। রাগে বিড়বিড় করছিল মুকিম। ধোঁকা দিলি আমারে, এই জন্য মাইয়া মানুষের লগে বেশি লটকাইতে নাই রে হারামজাদি। শালা, কাসেম চাচার কথা যদি শুনতাম রে, আমার মরা ভাইয়ের কসম তোরে প্রথম দিনই জানে মাইরা দিতাম ইনশাল্লাহ। বলেই পিঠের ব্যাগটা দিয়ে সজোরে ধাক্কা মারল। তারপর ডিটোনিটারে হাত দিতে যাবে, ঠিক তখনই অঙ্গনা তড়িৎ গতিতে ব্ল্যাক ফ্লিপ করে প্রথমে সপাটে একটা কিক মারল মুকিমকে। তারপর কোমরে গোজা পিস্তলটা থেকে পরপর দুটো নির্ভুল নিশানায় ফায়ার। একটা গুলি লাগলো মুকিমের কপালে, আর অন্যটা গলায়। রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ল মুকিম। বোমা ট্রিগারে হাত রাখার সময়টাও ধে পেল না সে। ওদিকে আফজাল আর রিকি এরকম প্রত্যাঘাতের আশা একেবারেই করেনি। তারা কিছু করার আগেই দেখলো গোটা মল পুলিশ আর আর্মি একযোগে ঘিরে ফেলেছে। পরক্ষণেই বন্দুকের বাঁটে দুটো গুলি এসে লাগতে ঝনঝন করে উঠল তাদের। ক্যাপ্টেন অর্জুন চ্যাটার্জি তার পুরো টিম নিয়ে তাদের ততক্ষণে ভাগে এনে ফেলেছে। অঙ্গনা একবার খালি ক্ষতবিক্ষত লাশটার দিকে দেখল, তারপর নিরুত্তাপ ভাবে এগিয়ে গেল অর্জুনের দিকে। মেইন অ্যাসেট নিউট্রালাইজড, আর কেউ সঙ্গে নেই বলে অর্জুনের দিকে হাত বাড়িয়ে দিল সে। হাতটা ধরে শান্তভাবে তার মাথায় একবার হাত বুলিয়ে দিল অর্জুন। তারপর বলল, ওয়েল ডান মৌলি, মিশন সাকসেসফুল। অঙ্গনা মৃদু হেসে জবাব দেয়, বড় ভালোবেসে ওই নামে ডাকতো রাহুল। পরের বার ওই নামে আমাকে আর ডেকো না। ওই ডাকটা একান্তভাবে রাহুলের জন্যই বরাদ্দ থাক বরং। অর্জুন নীরবে হাসল, তারপর বলে উঠল, তথাস্তু। মুম্বাইগামী বিমানে চড়ে বসতেই অঙ্গনার মোবাইলে একটা মেসেজ ঢুকল। অর্জুনদা তাকে নতুন মিশনের যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছে। এবার সেই অভিযানের জন্য নতুন পরিচয়ও পেল। মোবাইলটা বন্ধ করে মনে মনে হাসল সে। একটু পরেই বিমানের জানালা দিয়ে বাইরের বাড়ি ঘর সব ছোট হতে দেখা যাবে, তারপর হারিয়ে যাবে মেঘের রাজ্যে। ওইখানেই কি রাহুল রয়েছে কে জানে। অঙ্গনা চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর হাতের বইখানার একটা বিশেষ জায়গার পাতা উল্টায় অঙ্গনা। একটা অনেক দিনের পুরনো শুকনো গোলাপ, শুকিয়ে কালো হয়ে গেছে। কতদিন আগে রাহুল উপহার দিয়েছিল সেটা। সে গোলাপে আজ আর গন্ধ নেই, আছে এক ভীষণ স্মৃতি, রাহুলের আদর মাখা এক অনুভূতি। জানালার দিকে চোখ ফেরায় অঙ্গনা। ততক্ষণে বিমানের চাকা গড়াতে শুরু করে দিয়েছে। আবার নতুন করে শুরু, নতুন গন্তব্য, নতুন একটা মিশন। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।